আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি স্যার। আসসালামু আলাইকুম। সাউন্ড কি ক্লিয়ার আছে? সবকিছু শুনতে পাচ্ছি নাকি স্যার? তো জয়েন হ্যাঁ, করে আমি শুনতে পাচ্ছি আপনাদের কথা। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। পার্টিসিপেন্ট 100 হলে আমরা শুরু করি। আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। আমাদের কোর্স ম্যাটেরিয়ালটা আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে প্রোভাইড করব। আজকে একটা শীট পাঠাবো, দেন নেক্সট ক্লাসের আগে আরেকটা শীট পাঠাবো, ওইটাও আমি একটু আপডেট করতেছি। দেন হয়তো আপনারা এই কোর্সটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে আর কি। আমরা যারা কথা না বলবো বা কথা বলার প্রয়োজন হলে আমরা আনমিউট করে কথা বলবো, আর প্রয়োজন না হলে একটু মিউট করে রাখবো। না হলে বারবার দেখা যাচ্ছে যে কি আমাকে একটু কষ্ট করে মিউট করতে হয়, কিছুক্ষণ পর পরে এটা করতে হয়। আমাদের পার্টিসিপেন্ট 100-র কাছাকাছি। জি জি, গত ক্লাসে আমরা হ্যাঁ কস্ট কনসেপ্টের যে ক্লাস নেওয়ার কথা ছিল, ওই ক্লাসের মনে হয় 20 মিনিট ক্লাস নেওয়ার পরেই আমাদের সিস্টেমটা ফেল করে। আশা করি হয়তো আজকে করবে না, কারণ গত ক্লাসে যখন 200 ক্রস করলে এই প্রবলেমটা দেখা দেয়। গত ক্লাসে আমাদের পার্টিসিপেন্ট ছিল প্রায় 250-র মতো।
যখনই 200 ক্রস করে তখনই এই সিস্টেমটা কলাপস করে। আইসিএমএ থেকে আপডেট করা হয়েছে, জানি না এখন আজকে কি অবস্থা হয় আর কি, আশা করি হয়তো হবে না। স্যার আপডেট করা হয়েছে এর আগে, আমাদের যখন এটা লগ ইন করার চেষ্টা করছি তখন আপডেট ভার্সন আপনার অটো ইনস্টল হয়ে গেছে, মানে সবার আমার মনে হয় আজকে আর সেটা হবে না আর কি, আমরা 2 দিন পিছিয়ে গেলাম। প্রবলেম হওয়ার কথা না স্যার, আজকে সকালের ক্লাসটা ভালোভাবেই হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডেফিনিশন পার্থক্যটা আমরা পড়ে আসছিলাম। আমরা পড়তেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কিন্তু আমাদেরকে কস্ট কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, কারণ এই কস্টের উপর বেসিস করে আমরা আমাদের প্রোডাক্ট কস্ট অথবা সার্ভিসের কস্ট পেয়ে থাকি, এবং ওই কস্টের বিভিন্ন এই কস্টের বেসিসে আমরা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি, এবং সেটার রেজাল্ট নিয়েই হয়তো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে টপিকস গুলো আছে সেগুলো কাজ করতে হয়। এই জন্য কস্ট কনসেপ্টের ক্লাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কস্ট কিসের বেসিসে আমরা করব, বা এটার নেচার অনুসারে কিরকম হবে, একটা প্রোডাক্টের কস্টের মধ্যে কি কি এলিমেন্ট থাকে, এগুলো আমাদের জন্য জানাটা খুবই জরুরি। এটা না জানলে হয়তো আমরা ওই পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা একটা প্রবলেমে পড়বো। আর এটা ছাড়াও কস্ট কনসেপ্টের কিছু এলিমেন্ট নিয়ে আমাদের মাঝে মধ্যে কিছু ম্যাথ আসে, আর থিওরিটিক্যাল প্রশ্ন তো আসেই। তো যারা নতুন জয়েন করলেন আজকে, তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন, তাহলে আপনাদের লেকচার শিট বা আমরা যে রিসোর্স গুলো পাঠিয়ে থাকি সেগুলো হয়তো ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, কস্ট কনসেপ্ট অনুসারে আমরা গতকালকে পড়ে আসছিলাম যে ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এন্ড দেন হচ্ছে ডাইরেক্ট লেবার, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যে কোনো প্রোডাক্টের মধ্যে এই 3টা এলিমেন্ট থাকবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাকে বলে আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম, দোজ ম্যাটেরিয়ালস দ্যাট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রোডাক্ট and that can be conveniently traced directly to it. আমরা যে প্রোডাক্টটা তৈরি করলাম সেই প্রোডাক্টটাতে ওই ম্যাটেরিয়ালটা কনভেনিয়েন্টলি আমরা ট্রেস করতে পারি, ওই কম্পোনেন্টটাকে বলা হয় ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এবং ওই কম্পোনেন্টটা হচ্ছে ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য কম্পালসারি অথবা ইন্টিগ্রাল পার্ট। ওই পার্ট ব্যতীত বা ওই ম্যাটেরিয়াল ছাড়া ওই প্রোডাক্টটা তৈরি করা সম্ভব হবে না। সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে কোনটা, যেটা একটা প্রোডাক্টের জন্য কনভেনিয়েন্টলি ট্রেস করা যায়, এবং ওই প্রোডাক্টটা ছাড়া বা ওই ম্যাটেরিয়ালটা ছাড়া ওই প্রোডাক্ট তৈরি করা সম্ভব না। ওই রকম ম্যাটেরিয়ালস গুলোকে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলি। তারপর হচ্ছে ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার কোনটা, দোজ লেবার্স কস্ট দ্যাট ক্যান বি ইজিলি ট্রেসড টু ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ প্রোডাক্ট। ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি ট্রেস করতে পারি যে লেবার কস্ট কত গেল। সেক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়াল যেটাকে আমরা ট্রেস করতে পারি, ওই লেবার কস্টটাকে আমরা ডাইরেক্ট লেবার হিসেবে ট্রিট করি। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং কস্ট দ্যাট ক্যানট বি ট্রেসড ডিরেক্টলি টু এ স্পেসিফিক ইউনিট প্রডিউসড। একটা স্পেসিফিক ইউনিট প্রোডাকশন করার জন্য বা প্রডিউস করার জন্য যে কস্টগুলো আমরা ডাইরেক্টলি ট্রেস করতে পারি না, সেই সব খরচগুলোকে বলা হয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সোজা বাংলায় হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার ছাড়া আর বাকি যা আছে সবই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানে দুটো এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। ইনডাইরেক্ট লেবার কোনটা, যে লেবারটা বা যে ওয়েজেসটা আমরা এমপ্লয়ীদেরকে পে করে থাকি, কিন্তু ওই ওয়েজেসটা ওই প্রোডাক্টটা তৈরির সাথে ডিরেক্টলি ইনভলভ ছিল না,
অথবা ডিরেক্টলি আমরা ট্রেস করতে পারি না যে এই প্রোডাক্টের সাথে কতটুকু ব্যয় হলো বা এর জন্য কন্ট্রিবিউশন কতটুকু আমি অ্যাসাইন করব, সেই ক্ষেত্রে ওই লেবারটাকে আমরা ইনডাইরেক্ট লেবার হিসেবে ট্রিট করি। যেমন মেইনটেনেন্স ওয়ার্কার্স, জ্যানিটরস, সিকিউরিটি গার্ড। এছাড়াও যদি প্রোডাকশন প্রসেসে অন্য কোনো লেবার থেকে থাকে, যদি সেটা ডিরেক্টলি আমরা ট্রেস করতে না পারি, সেক্ষেত্রে এই ইনডাইরেক্ট লেবার গুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে চার্জ করব। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, জ্যানিটরসটা কি স্যার? জেনিটরস হচ্ছে মানে স্যার লিফটম্যান। না লিফটম্যান না। কিডনি মা ঠিক আছে মা, কিডনি ওই আগের মতো রামেনচন্দ্র বসাকের কাছে 3 ছিল না, ওইরকমই আছে 3.3। ক্লিনার অথবা যে আমি যা দেখতেছি জেনিটর, আমি এই মুহূর্তে ভুলে গেছি, আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের স্যার তত্ত্বাবধায়ক। স্যার তত্ত্বাবধায়ক, হ্যাঁ স্যার তত্ত্বাবধায়ক, হ্যাঁ ইয়েস ঠিক আছে, তত্ত্বাবধায়ক, সুপারভাইজার এরকম কিছু একটা। জি স্যার, সুপারভাইজার স্যার, সিমিলার ওয়ার্ড হচ্ছে Supervisor, হ্যাঁ মানে এরা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে, এদের কাজগুলোকে স্পেসিফিক কোন একটা ইউনিটের সাথে অ্যাসাইন করা যায় না, সেই জন্য এই ডিপার্টমেন্ট গুলোকে, এখানে আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ফ্যাক্টরিতে আরো অনেক ডিপার্টমেন্ট থাকে যেগুলো, যেমন আমি ল্যাব ডিপার্টমেন্ট যদি বলি, ল্যাব তো আর প্রোডাকশনের সাথে ইনভলভ থাকে না। আমি যদি অ্যাডমিন ডিপার্টমেন্ট বলি, ফ্যাক্টরিতে যদি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থাকে, তাদের কাজটাও প্রোডাক্টের সাথে ডিরেক্টলি ট্রেস করা যায় না। আরো অনেকগুলো নাম বলতে পারি। এইসব ডিপার্টমেন্টের যারা এমপ্লয়ি থাকেন, তাদের ওয়েজেসটা বা তাদের যে পেমেন্ট করতে হয়, ওই টাকাগুলোকে আমরা ইনডাইরেক্ট লেবার হিসেবে ট্রিট করতে পারি। আচ্ছা, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজড টু সাপোর্ট দ্য প্রোডাকশন প্রসেস। এটা একটা হচ্ছে লুব্রিক্যান্টস, ক্লিনিং সাপ্লাইজ ইউজড ইন অটোমোবাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট। এটা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলা হয়েছে, যেমন একটা গাড়িতে কতটুকু লুব অয়েল ইউজ করা হলো বা লুব্রিক্যান্টস ইউজ করা হলো, ওই পরিমাণটুকু কিন্তু পরিমাপ করা যায় না এবং অ্যাসাইন করাও যায় না, যেহেতু নির্দিষ্ট করে ওইটা জানা যায় না, সেহেতু এটা এই ম্যাটেরিয়ালটাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে বলা হবে। ক্লিনিং সাপ্লাইজ, আমরা জানি যে কোনো ইন্ডাস্ট্রিতে ক্লিনিং সাপ্লাইজ ইউজ করা হয়, জুট ইউজ করা হয়, কিন্তু এই ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইন করা যায় না ইন্ডিভিজুয়াল ইউনিটে, সেক্ষেত্রে এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল গুলোকে আমরা ওভারহেড হিসেবে ট্রিট করব। আরো কিছু ম্যাটেরিয়ালস আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ম্যাটেরিয়াল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট হয়, কিন্তু সেগুলো একটা নির্দিষ্ট ইউনিটে অ্যাসাইন করা সম্ভব হয় না। যদি আমরা একটা শার্ট তৈরি করি, একটা শার্টে কতটুকু সুতা লাগে এটা আসলে বের করা খুবই কষ্টসাধ্য, মানে বের করতে গেলে আমার যতটুকু শ্রম লাগবে তার থেকে ওইটার কস্ট হত কম হবে, সেক্ষেত্রে আমি ওই সুতাটুকুকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করতে পারি। আমি যদি বলি যে আমার একটা শার্ট তৈরি করতে বক্রম লাগবে অথবা বাটন লাগবে অথবা খুবই নগণ্য, খুবই কম কস্টলি কিছু এলিমেন্ট দরকার হয় এবং ডাইরেক্টলি ট্রেস করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, ওই ম্যাটেরিয়াল গুলোকে আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করতে পারি। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, কিন্তু আমরা আরো অনেকগুলো এক্সাম্পল বলতে পারি যে ফ্যাক্টরিতে আরো অনেক খরচ হয়ে থাকে, সব খরচই ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার ছাড়া যত খরচই হবে সবই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা ফ্যাক্টরির জন্য যদি রেন্ট দিয়ে থাকি, আমরা যদি ইলেকট্রিসিটি, গ্যাস, আদার কোনো ইউটিলিটিস, তারপরে সেখানে আপ্যায়নের জন্য যদি খরচ করে থাকি, ল্যাবের জন্য খরচ করে থাকি, আরো হিউজ এক্সপেন্সেস হয়ে থাকে। একটা ইন্ডাস্ট্রিতে দেখা যাবে যে 70-80টা বিভিন্ন ক্যাটাগরিতে খরচ হয়ে থাকে, এই সবগুলো খরচই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা গত ক্লাসে স্যার ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের আরো দুই একটা উদাহরণ কি কাইন্ডলি দিবেন স্যার? আমি মাঝখানে কি ডিসকানেক্ট ছিলাম স্যার। কোনটা? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল স্যার, ক্লিনিং সাপ্লাইজ। না স্যার, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর আরেকটু কি एग्जांपल দেয়া যায় স্যার? মাঝখানে একটু আমি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এক একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। আমরা সে ফর एग्जांपल আমি একটা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, সিমেন্ট ইন্ডাস্ট্রির আমার র ম্যাটেরিয়াল হচ্ছে ক্লিংকার, স্ল্যাগ, জিপসাম, লাইমস্টোন এই ধরনের,
কিন্তু দেখা যাচ্ছে যে ওই মেটেরিয়ালটাকে ওই মেটেরিয়ালের সাথে আমাকে কিছু আরো কিছু মেটেরিয়াল ইউজ করতে হয়, কিন্তু ওই মেটেরিয়ালটা আমি অ্যাসেস করতে পারি না কতটুকু লাগতেছে। সে ফর এক্সাম্পল সেখানে আমরা একটা গ্রাইন্ডিং এইডস ইউজ করি, যে আমার প্রোডাকশনটা স্মুথ হওয়ার জন্য, দ্রুত হওয়ার জন্য আমি একটা ম্যাটেরিয়াল ইউজ করি, কিন্তু কতটুকু ইউজ করতেছি, কতটুকু অ্যাসাইন করতেছি, এটা আসলে বের করা যায় না। যদি আমি বলি সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গ্রাইন্ডিং এইডসটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আমি যদি বলি যে ব্যাগ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, সেখানে আমাদের পিপি দানা আছে, এই দানাটা হচ্ছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কিন্তু আমি কিছু ইঙ্ক ব্যবহার করি, আমার ফেব্রিক্স এর জন্য কিছু ইঙ্ক ইউজ করি, কিন্তু ওই ইঙ্কটা আমি স্পেসিফিক কত বের করতে পারি না কতটুকু কোন ইউনিটের জন্য লাগলো, সেক্ষেত্রে আমি এটাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে পারি। আমি গার্মেন্টস এর ক্ষেত্রে বললাম যে গার্মেন্টস এর একটা শার্ট সেলাই করতে খুব নগণ্য, অত 1 টাকার একটা, যদি আপনি 1000 টাকার একটা শার্ট তৈরি করেন সেখানে হয়তো 1 টাকা সুতা লাগে, তো কতটুকু সুতা লাগে এটা অ্যাসাইন করা, এটা বের করা খুব কষ্টসাধ্য। এবং হয়তো আমি বের করতে পারবো, কিন্তু বের করতে গেলে আমার হয়তো দেখা যাবে যে অন্যদিকে ওয়েজেস আরো বেশি লেগে যাচ্ছে ওইটা বের করতে গিয়ে। তো সেক্ষেত্রে ওই সুতাটা, অথবা আমি যদি সেখানে একটা ট্যাগ ইউজ করি, খুব ছোটখাটো একটা ট্যাগ ইউজ করি, অথবা অন্য কোনো কিছু ইউজ করি যেটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল না, বা আমি ডাইরেক্টলি ট্রেস করতে পারি না, সেক্ষেত্রে ওই ম্যাটেরিয়ালটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হবে। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের নামগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। স্যার তাহলে মানে এটা মানে ইজিলি ট্রেসেবল না, আর হচ্ছে ইনসিগনিফিকেন্ট, এই দুইটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা ম্যানুফ্যাকচারিং, আমরা যখন ডিরেক্ট ম্যাটেরিয়াল করলাম, যে ওই ম্যাটেরিয়াল গুলো যা ওই পার্টস এর জন্য ইন্টিগ্রাল পার্ট এবং এটা কনভেনিয়েন্টলি ট্রেস করা যায়, যেমন একটা গাড়িতে 1000-এর উপরে আইটেম লাগবে, কিন্তু এই 1000টা আইটেমের তাহলে রেকর্ডও মেনটেন করা সম্ভব না, কতটুকু গেল এটা আসলে বের করা খুবই ডিফিকাল্ট হবে। সেজন্য যেগুলোকে কনভেনিয়েন্টলি ট্রেস করা যাচ্ছে, যেমন চাকা ট্রেস করা যাচ্ছে, আমার জন্য গাড়ির কতটুকু ফ্রেম লাগতেছে, কতটুকু অ্যালয় লাগতেছে, কয়টা গ্লাস লাগতেছে, কয়টা সিট লাগতেছে, প্রত্যেকটা জিনিস আমি কনভেনিয়েন্টলি ট্রেস করতে পারি, কতটুকু কয়টা ইঞ্জিন লাগতেছে, কিন্তু আমার এখানে কতটুকু লুপ লাগলো এটা কিন্তু ট্রেস করা যায় না। সেজন্য এখানে এই এক্সাম্পলটা ইউজ করা হয়েছে। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত শেষ করে এরপরে আসছিলাম কস্টের ক্লাসিফিকেশনে। কস্টের ক্লাসিফিকেশনে যখন আমরা আসলাম, আমরা দেখি ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং, ওভারহেড, এই তিনটা পার্টকে আমরা আবার ক্লাসিফাই করতে পারি। কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি? ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটোকে যোগ করলে বলা হয়ে থাকে প্রাইম কস্ট। আমরা যখন কস্ট শিট করব, কস্ট স্টেটমেন্ট করব, তখন আমাদেরকে এই ক্লাসিফিকেশন গুলো করে স্টেটমেন্টটা শো করতে হয়। বেসিক্যালি এই জিনিসটা দরকার হয় হচ্ছে আমাদের স্টেটমেন্ট আকারে যখন আমরা প্রেজেন্টেশন দিব তখন আমার দরকার হবে। ম্যাটেরিয়াল, লেবার এই দুটো যোগ করলে হয় প্রাইম কস্ট। তারপরে যদি আমরা ওভারহেড যোগ করি, ওভারহেড নেই, দেন তখন হয়ে যায় আমাদের টোটাল কস্ট। আবার আমরা যখন প্রসেস কস্টিং করতে যাব তখন, অথবা অন্য আরো কিছু যখন ম্যাথমেটিক্স এর অঙ্ক করতে যাব, তখন কনভার্সন কস্টের একটা কনসেপ্ট আসে। লেবার এবং ওভারহেড এই দুটাকে যোগ করলে বলা হয়ে থাকে কনভার্সন কস্ট। আপনারা আবার এখানে ভুল করে প্রাইম কস্ট যোগ কনভার্সন কস্ট করবেন না, কারণ লেবার কস্টটা প্রাইম কস্টের মধ্যেও আছে, কনভার্সন কস্টের মধ্যেও আছে। আমার কনসেপ্টটা বোঝা দরকার যে প্রাইম কস্ট হচ্ছে কি, মুখ্য ব্যয়, আমি যে প্রোডাক্টটা তৈরি করার জন্য করব তার জন্য মুখ্য ব্যয়ে কতটুকু দরকার হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং লেবার। আচ্ছা, আরেকটা হচ্ছে কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট, এটাকে কনভার্সন কস্ট কেন বলা হয়? ম্যাটেরিয়ালকে কনভার্ট করতে গেলে, ম্যাটেরিয়ালকে কনভার্ট করে একটা ফিনিশ গুডস এ রূপান্তর করতে গেলে দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে লেবার আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো এই দুইটার যোগফলকে সেজন্য বলা হয় কনভার্সন কস্ট। স্যার প্রাইম কস্টের আন্ডারে ডিরেক্ট এক্সপেন্সেস আসবে না? প্রাইম কস্টের আন্ডারে তো দুটোই তো ডিরেক্ট আসলো। প্রাইম কস্টের আন্ডারে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এই দুটোই তো ডিরেক্ট, মানে অল ডিরেক্ট এক্সপেন্সেস কিন্তু প্রাইম কস্টের আন্ডারে চলে আসে। জি স্যার, যেমন ইলেকট্রিসিটি ম্যানুফ্যাকচারিং কিন্তু ওটা তো ডিরেক্ট এক্সপেন্সে যাবে, তাই না? এটা তো লেবার। হ্যাঁ, ইলেকট্রিসিটিটা ওভারহেড হিসেবে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা এখানে কিন্তু ইলেকট্রিসিটির কথা আনিই নেই, টোটালি দুইটা জিনিস ডিস্টিংক্ট করলাম, ম্যাটেরিয়াল এবং লেবার। ম্যাটেরিয়াল এবং লেবার একদম ডিস্টিংক্ট করলাম।
স্যার আবার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যে স্যার ডিরেক্ট লেবারের যে স্যার ডেফিনিশনটা আমাদেরকে ডিফাইন করছেন স্যার, আমরা কি এভাবে বলতে পারি না যে স্যার আমার প্রোডাকশনে যেটাকে আমি ট্রেস করতে পারবো স্যার ওইটাই আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, একদম সরাসরি আমি যেটাকে ট্রেস করতে পারবো? না, আপনি হয়তো ইলেকট্রিসিটিও তো ডিরেক্টলি ট্রেস করতে পারেন, যে 1 ইউনিট প্রোডাকশন করতে কতটুকু ইলেকট্রিসিটি, কত ইউনিট ইলেকট্রিসিটি লাগতেছে, এটা আপনি ট্রেস করতে পারেন। কিন্তু এটা আপনার ওই ইলেকট্রিসিটিটা আপনি এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করতে পারবেন না, কারণ সেটা ম্যাটেরিয়ালের সংজ্ঞায় আর আসতেছে না। কারণ স্যার ম্যাটেরিয়ালের সংজ্ঞা স্যার কনভিনিয়েন্টলি লেখা আছে। না, সেটা কি ম্যাটেরিয়ালের সংজ্ঞায় না আসলে সেটা আর আসবে না। আমরা ডিরেক্ট কেন এই কথাটা বলতেছি, যেমন আমরা সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলবো, যখন সার্ভিস ইন্ডাস্ট্রিতে যাব, আমি যে সার্ভিসটা বিক্রি করার জন্য কিছু ডিরেক্ট এক্সপেন্সেস হয়, সেগুলো সেখানে কিন্তু ম্যাটেরিয়াল নাও থাকতে পারে, সেই জন্য ডিরেক্ট এক্সপেন্সেস গুলো বলি যে অল এই সার্ভিস এনশিওর করার জন্য ডিরেক্ট এক্সপেন্সেস গুলো ওই সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য প্রাইম কস্ট হয়ে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। ঠিক। স্যার যেহেতু আমাদের এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাকুরেট না, মানে হচ্ছে প্রতিটা ইউনিটের পেছনে কতটুকু ওভারহেড প্রয়োজন হয় এটা আমরা বলতে পারছি না। ওই সেন্সে স্যার আমরা যখন নাকি একটা প্রোডাক্টের কস্টিং বের করি তখন সেটা কি 100% অ্যাকুরেট হয় নাকি এটা একটা অ্যাজিউম করে নিতে হয়? হয় না, আমরা এখন পর্যন্ত ওই লেভেলে আসি নাই। আচ্ছা, আমরা প্রথমে করি কি, আমরা একটা বাজেট করে নিই, বাজেট করে আমরা একটা অ্যাজাম্পশন করে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি। যখন আমাদের বছর শেষ হয় তখন আমরা আবার হয়তো ওভার অ্যাপ্লাইড হলে সেটা মাইনাস করি, আন্ডার অ্যাপ্লাইড হলে আবার কস্টের সাথে আমরা যুক্ত করি, কিন্তু এটা অ্যাকুরেটলি তো কখনোই করা সম্ভব না। স্যার ওই সেন্সে তাহলে তো আমাদের যদি আমরা ইনভেন্টরি ভ্যালুয়েট করতে যাই যে কত টাকা ইনভেন্টরি আমাদের আছে, তা সেটা তো স্যার অ্যাকুরেটলি তাহলে ভ্যালুয়েট হয় না বোধহয়। মানে ইনভেন্টরির সাথে এখানে তো ওই সম্পর্কটা তো মিলতেছে না। মানে কত টাকা ইনভেন্টরি আছে এটা যদি আমরা মানে তার কস্ট ইনভেন্টরি তো আমরা অন্যভাবে ভ্যালুয়েশন করি, সেখানকার জন্য তো আলাদা আইএস আছে এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। আচ্ছা, কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো সেক্ষেত্রে কোনোভাবেই যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল। ঠিক স্যার, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কি কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কোনোভাবে রিলেটেড? ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কি রিলেটেড স্যার? কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা দরকার হয়, আমরা পরবর্তী স্টেপসে দেখতে পাবো সেগুলো। আমরা এত পর্যন্ত বুঝি কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সবকিছুই থাকে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কস্টের ক্লাসিফিকেশনটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে কিছু নন ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে, মার্কেটিং, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা আরো কিছু খরচ থাকে যেগুলো হচ্ছে ইনকাম। বেসিক্যালি এগুলো হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং আইটেম গুলো ইনকাম স্টেটমেন্টে আমরা প্রেজেন্ট করে থাকি। আর ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আমাদের থাকে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে, এবং এগুলো হচ্ছে প্রোডাক্ট কস্ট। আর নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলোকে বলা হয় পিরিয়ড কস্ট। গত ক্লাসে আমরা এটা নিয়ে বলছিলাম যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো ইনকাম স্টেটমেন্টে চার্জ করা হয়, সেগুলো হচ্ছে বেসিক্যালি পিরিয়ড কস্ট। আচ্ছা, প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্টের মধ্যে কি কি থাকে আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে আসলাম, ম্যাটেরিয়াল, লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই কস্টগুলো মিলেই একটা আমাদের প্রোডাক্টের কস্ট হয়। এই প্রোডাক্টের কস্ট হলে এটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়ে ইনভেন্টরিতে চলে যায়। এই ইনভেন্টরিটা যখন আমি সেল করে দেই, ইনভেন্টরিটা যখন আমি বিক্রি করে দিই, তখন সেটা কস্ট অফ গুডস সোল্ড হয়ে যায়। কস্ট অফ গুডস সোল্ড হয়ে ইনকাম স্টেটমেন্টে চার্জ হয়। আর যদি বিক্রি না হয়, ইনভেন্টরি আকারে থেকে যায়, সেক্ষেত্রে সেটা ব্যালেন্স শিট আইটেম হয়। ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে আমরা প্রদর্শন করে থাকি। এটা হচ্ছে প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে। আর পিরিয়ড কস্টের ক্ষেত্রে হচ্ছে যে পিরিয়ড কস্ট আর নট ইনক্লুডেড ইন দ্য প্রোডাক্ট কস্ট, দে আর এক্সপেন্সড অন দ্য ইনকাম স্টেটমেন্ট। সাধারণত নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলোই পিরিয়ড কস্ট হিসেবে ট্রিট করা হয়, সেগুলোকে সাধারণত ইনকাম স্টেটমেন্টে দেখানো হয়। যেমন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই ইনকাম স্টেটমেন্টে হয় গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে ইনকাম স্টেটমেন্টের নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো বাদ দিলেই আমরা প্রফিট পেয়ে থাকি। সো অলওয়েজ প্রোডাক্ট কস্ট গুলোই নন ম্যানুফ্যাকচারিং কস্ট হিসেবেই থাকে এবং ইনকাম স্টেটমেন্টে চার্জ হয়। আমরা দেখি এখানে দেখেন, মার্চেন্ডাইজের
ক্ষেত্রে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে ক্যাশ, রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্সেস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অথবা ফিনিশ গুডস ইনভেন্টরি, যত ধরনের ইনভেন্টরি আছে সব এখানেই প্রেজেন্ট হবে। এটা মার্চেন্ডাইজের ক্ষেত্রে। আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু ইনভেন্টরি কয়েকটা প্রকারের থাকবে, ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি। আর মার্চেন্ডাইজের ক্ষেত্রে শুধু এক রকমের ইনভেন্টরি থাকে, সেক্ষেত্রে 2-3 রকমের থাকার সম্ভাবনা থাকে না সাধারণত, যেহেতু ম্যানুফ্যাকচারিং প্রসেসে সে প্রসেস করে না। আচ্ছা, আমরা ওয়ার্ক ইন প্রসেস নিয়ে পরে আলাপ করব, কারণ এটা নিয়ে বিস্তারিত আলাপ আছে আমাদের। যে কথাটা কিছুক্ষণ আগে আমরা বললাম, ম্যানুফ্যাকচারিং কনসার্নটা আমরা আগে একটু দেখি। ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস এর সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ করলে হয় গুডস অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে ফিনিশ গুডস, এন্ডিং ফিনিশ গুডস বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পেয়ে থাকি। এটা নিয়েও আমরা বিস্তারিত আলাপ করব। এই কস্ট ফ্লোটা দেখলে আমাদের কিছুটা ক্লিয়ার হবে। আমরা দেখি ম্যাটেরিয়াল পারচেস করলে সেটা র ম্যাটেরিয়াল হিসেবে থাকে। যদি আমি প্রোডাকশন প্রসেসে না দিয়ে থাকি সেটা ব্যালেন্স শিট আইটেম থাকে। যদি ওয়ার্ক ইন প্রসেসে দিয়ে দিই, ওয়ার্ক ইন প্রসেসে দিলেই সেটা ওয়ার্ক ইন প্রসেসে থাকে। দেন ওয়ার্ক ইন প্রসেসটা যখন কমপ্লিট হয়, আমরা দেখেন অ্যারো মার্ক দিয়ে দেখালাম, সেটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়। আর এই ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে শুধু র মেটেরিয়াল দিলে হবে না, আরো দুটো জিনিস দিতে হবে। একটা হচ্ছে লেবার আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই 3টে জিনিস দিলেই প্রসেসটা কমপ্লিট হয়। প্রসেস কমপ্লিট হলেই এটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়ে যাবে। আর এই ফিনিশ গুডসটা যখন আমরা বিক্রি করে দিই, তখন সেটা কস্ট অফ গুডস সোল্ডে রূপান্তরিত হয়। দেখেন ইনকাম স্টেটমেন্টের কলাম থেকে কস্ট অফ গুডস সোল্ড, এরপরে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস থাকে। এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড এর উপরের অংশটুকু হচ্ছে আমার প্রোডাক্ট কস্ট, আর সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বা আদার যে খরচগুলো থাকবে সেগুলো হচ্ছে পিরিয়ড কস্ট। এগুলো হচ্ছে পিরিয়ড কস্ট। এটা হচ্ছে মোটামুটি একটা ম্যানুফ্যাকচারিং কস্ট ফ্লো। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা? এতটুকু পর্যন্ত বুঝলে দেন আমরা পরবর্তী স্টেপসে যাব। স্যার এক্সকিউজ মি স্যার, এই চারটা আবার একটু বুঝাই দিলে সুবিধা হতো স্যার। এই চার্টে আমাদের বোঝার বিষয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমরা বুঝলাম কিনা। যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে 3টা এলিমেন্ট দরকার হয় একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে। কি কি লাগে? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। আপনারা দেখেন ম্যাটেরিয়াল আমি চার্জ করলাম, লেবার আমি দিলাম, ও ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো চার্জ করলাম। এই 3টে জিনিস যখন দিয়ে প্রসেসটাকে করা হয়, প্রসেসটা চলে, দেন একটা স্টেজে গিয়ে প্রসেস থেকে ফিনিশ গুডস বের হয়। আমি যদি একটা ফুয়েল পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির কথা বলি, যেমন ম্যাটেরিয়াল হিসেবে থাকবে হচ্ছে ক্রুড অয়েল, লেবার আমরা বুঝতেছি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে সেখানে তার সাথে আরো অনেক কিছু গ্যাস থেকে শুরু করে আরো অনেক কিছু এলিমেন্ট দিতে হয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এগুলো দিয়ে যখন প্রসেসটাকে চালানো হয়, একটা স্টেজে গিয়ে ফিনিশ গুডস পেতে থাকে। তাহলে ফিনিশ গুডস গুলো কি পায়? ওই পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি থেকে তখন ডিজেল, পেট্রোল, অকটেন, তারপলিন, এই এলিমেন্ট গুলো পেতে থাকে। সেগুলো হচ্ছে কি তাহলে ফিনিশ গুডস। এই ফিনিশ গুডস যখন আমরা বিক্রি করে দেই, তখন কস্ট অফ গুডস সোল্ডে রূপান্তরিত হয়। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা আলাদা পার্টে দেখালাম সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ইনকাম স্টেটমেন্টে যেই নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আমরা প্রদর্শন করে থাকি, এগুলো হচ্ছে পিরিয়ড কস্ট। জি ক্লিয়ার স্যার। আচ্ছা, এই ম্যানুফ্যাকচারিং কস্ট ফ্লো এবং প্রসেস ফ্লোটাকে আমরা আরো একটু ভাগ করে দেখাবো। এই মুহূর্তে যে পার্টটুকু আমরা দেখাচ্ছি এটা একটু ইম্পর্টেন্ট, কারণ কস্ট শিট করতে গেলে আমাদের এই প্রত্যেকটা ধাপ জানতে হবে। বিগিনিং র মেটেরিয়ালস ইনভেন্টরি থাকে যে কোনো কোম্পানিতে, প্রথম স্টেপে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরির সাথে যদি আমরা র মেটেরিয়াল নতুন করে যেগুলো কিনলাম, এই দুটো যোগ করলে হয় র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ ইন প্রোডাকশন। তাহলে আমার পকেটে কিছু বিগিনিং ইনভেন্টরি ছিল, দেন আমি আরো কিছু ক্রয় করলাম, এই দুটো যোগ করলে আমার কাছে হয় অ্যাভেলেবল
for use or available for consumption or available for production. আর এন্ডিং র মেটেরিয়াল যেটা আমার থেকে যাবে মাস শেষে, এটা বিয়োগ করলে র মেটেরিয়াল প্রোডাকশনে আমি কতটুকু ইউজ করলাম আমি এই জিনিসটুকু পাবো। আপনাদের কাছে ছোটখাটো প্রশ্ন দেওয়া থাকতে পারে যে র মেটেরিয়াল এত আছে, এত কিনলো, এত প্রোডাকশন হলো, তাইলে ওই এন্ডিং ইন র মেটেরিয়াল কত, অথবা এন্ডিং র মেটেরিয়াল দেওয়া থাকবে, তখন বলবে যে প্রোডাকশনে কতটুকু র মেটেরিয়াল ইউজ হলো। এই ধরনের ছোটখাটো কিছু প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যখন র মেটেরিয়াল স্টেপসটা দেখি, তাহলে মেটেরিয়াল আমার কাছে কিছু মজুদ ছিল, কিছু আমি কিনলাম, দুটো যোগ করলে অ্যাভেলেবল হবে, দেন এন্ডিং র মেটেরিয়ালটা যেটা আমার পকেটে রয়ে গেছে মাস শেষে সেটা বাদ দিলেই আমরা পেয়ে যাই হচ্ছে কতটুকু র মেটেরিয়াল আমরা ইউজ করলাম ফর প্রোডাকশন। তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের আমি মেটেরিয়ালের কম্পোনেন্টটা পেলাম, দেন লেবারের কিন্তু ওপেনিং আর ক্লোজিং নাই, কত লেবার খরচ হলো ওই মাসে সেই ফিগার গুলো আমরা পেয়ে থাকি। দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড পাই, তাহলে মেটেরিয়াল, লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা যোগ করলে আমরা পাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটাকে বলা হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা কিছুক্ষণ আগে শিখে আসছিলাম কনভার্সন কস্ট কাকে বলে। ম্যাটেরিয়াল লেবার এবং ওভারহেড এই দুটাকে যোগ করলে বলা হয় কনভার্সন কস্ট। এবং কনভার্সন কস্ট কেন বলা হয় আমরা ফিনিশ গুডে পরিণত হয় ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার। জি জি জি, ম্যাটেরিয়ালকে রূপান্তর করতে যেই ফোর্সটা দরকার হয়, কোন কোন ফোর্স দরকার হয়, একটা হচ্ছে লেবার ফোর্স আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দুটো ফোর্স দিলেই দেন আমি একটা ফিনিশ গুডস পেয়ে থাকি। সো এই জন্য এটাকে বলা হয় কনভার্সন কস্ট। আমরা এতক্ষণ তাহলে কি শিখলাম? র মেটেরিয়াল কতটুকু কনজাম্পশন করলাম, কিভাবে পাই, এই জিনিসটার এই ধারণাটা আমরা হয়তো আগে থেকেও জানি। আমরা যারা অ্যাকাউন্টিং করে আসছি তারা কিন্তু এই জিনিসটা জানার কথা। তারপরও আমরা আবার একটু দেখে নিলাম, তাহলে মেটেরিয়াল কতটুকু প্রোডাকশনে ইউজড হলো এটা আমরা জানলাম। তাহলে ওই মেটেরিয়ালের সাথে লেবার এবং ওভারহেড যোগ করলে হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা হচ্ছে একটা স্টেপস। এরপরে আসেন, যেহেতু একটা প্রসেস ওরিয়েন্টেড একটা কোম্পানি অথবা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, সেখানে বিগিনিং ওয়ার্কিং প্রসেস থাকে, এন্ডিং ওয়ার্কিং প্রসেস থাকে। কারণ আমরা যে কাজটা শুরু করি সেই কাজটা হয়তো মাস শেষে শেষ করতে পারি না, আবার কিছু কাজ হয়তো আমাদের ওপেনিং এ থেকে যায়। যেহেতু প্রসেস একটা কন্টিনিউয়াস জিনিস, প্রসেস অলওয়েজ রানিং থাকে। আমি কিছুক্ষণ আগে বললাম একটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির কথা, তাহলে পেট্রোলিয়ামের যখন একটা চুল্লি যেখান থেকে আউটপুট আসে, সেই চুল্লি যখন একবার রান করে সেটা সাধারণত বন্ধ করতে পারে না। অথবা আমি যদি বলি একটা গ্লাস ইন্ডাস্ট্রি, যে গ্লাস থেকে ডিফারেন্ট আমরা গ্লাস পেয়ে থাকি, ওই গ্লাস ইন্ডাস্ট্রির প্রসেসটা যখন চালু থাকে সেটা আর বন্ধ করা যায় না। সো আমাদের যে কোনো প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেসে অবশ্যই বিগিনিং ওয়ার্কিং প্রসেস থাকবে এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস থাকবে। আচ্ছা, তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেসের সাথে যদি আমার এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা পেলাম ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই তিনটা এটা যোগ করলে হয় টোটাল ওয়ার্কিং প্রসেস। টোটাল ওয়ার্কিং প্রসেস থেকে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলে যে জিনিসটা পাওয়া যায় এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আমি যেই পণ্যটা পেলাম, যে পণ্যটা, যে প্রোডাক্টটা আমি উৎপাদন করলাম, তার জন্য কত টাকা খরচ হলো, সেটাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। Cost associated with the goods that are completed during the period are transferred to finished goods inventory. এই স্টেজ থেকেই আমরা বেসিক্যালি গুডসটাকে ফিনিশ গুডস ইনভেন্টরিতে ট্রান্সফার করে থাকি, সেজন্য এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। Sir, what is the difference between cost of good manufactured and the finished goods? দুটো কি স্যার সেম অর দুটোর মধ্যে কিছু ডিফারেন্স? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কিন্তু বেসিক্যালি ফিনিশ গুডস। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটা হয় এই স্টেজে আসলেই এটাকে আমরা বলে থাকি ফিনিশ গুডস রূপান্তরিত হয়ে গেছে। আমরা এখানে তাহলে তিনটা স্টেপস সম্পর্কে জানলাম। র মেটেরিয়ালের কোয়ান্টিটি কিভাবে বের করবো, প্রোডাকশনে কতটুকু ইউজ হলো, এবং এই প্রসেসটা জানা থাকলে আমার যদি এখানে তিনটা এলিমেন্ট, একটা বিগিনিং ইনভেন্টরি, একটা পারচেজ করলাম, আর একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, এই তিনটা এলিমেন্টের কোনোটা যদি আবার গ্যাপ থেকে থাকে, কোনোটা যদি মিসিং থেকে থাকে, আমার যদি এই কনসেপ্ট জানা থাকে তাহলে আমরা বের করে নিতে পারবো।
এরপরে হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট কিভাবে বের করতে হয় জানলাম, দেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কিভাবে বের করতে হয়, সেটা বের করতে হলে কিভাবে বের করতে হবে, বিগিনিং ওয়ার্কিং প্রসেসের সাথে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যোগ করব, তারপরে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেয়ে থাকবো, এবং এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট। আপনাদেরকে কিছু ডাটা দিয়ে বলা থাকবে যে আপনারা একটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট করেন, তাহলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আপনাদের থেকে প্রশ্ন নিতে পারি, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার ওয়ার্কিং প্রসেস এটা একটু ডিটেইল প্লিজ স্যার। আচ্ছা, ওয়ার্কিং প্রসেস আমি বললাম যে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেখানে উৎপাদন প্রক্রিয়া চালু থাকে সেই উৎপাদন প্রক্রিয়াটাকে আমরা একটা প্রসেস বলতে পারি। সেই প্রসেস একবার রান করলে দেখা যাচ্ছে কি সেটা আর ক্লোজ হয় না সাধারণত, এবং কাট অফ ডেটে গিয়ে আমরা একটা মাস শেষে গিয়ে অথবা কোয়ার্টার এন্ডে অথবা ইয়ার এন্ডে গিয়ে আমরা একটা অ্যাসেস করি যে আমার প্রসেসে কতটুকু ম্যাটেরিয়াল রয়ে গেছে। এই বেসিক্যালি ওই প্রসেসটাকে আমরা বলি ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস মানে যেখানে যে কাজটা করা হয়, আমি একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যেখানে প্রসেসটা চালু করব সেটাই হচ্ছে ওয়ার্কিং প্রসেস। সে ফর এক্সাম্পল আমরা বললাম যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে যখন প্রসেসটা চালু হয়, যে ওই মেশিনটা যখন চালু হয় যেখান থেকে পেট্রোলিয়াম আমি পেয়ে থাকি, ফিনিশ গুডস পেয়ে থাকি, সেটা তো একটা সেখানে অনেকগুলো মেশিনারিজ থাকে, সেখানে একটা চুল্লি থাকে, ওই চুল্লিটা চালু করলেই দেন হয়তো আমরা ওখান থেকে ফিনিশ গুডস পেয়ে থাকি। কিন্তু মান্থ এন্ডে গিয়ে সেই চুল্লির মধ্যে কিন্তু আমার র মেটেরিয়াল থেকে যায়, লেবার থেকে যায়, আমার ওভারহেডের কিছু আইটেম থেকে যায়, তাহলে আমি কিন্তু 100% অ্যাসেস করতে শেষ করতে পারি না প্রসেসটা, কারণ এটা শেষ করা যায় না। যদি আমি গ্লাস ইন্ডাস্ট্রির কথা বলি, গ্লাস ইন্ডাস্ট্রির যেখানে যে ফার্নেসে গ্লাসটা উৎপাদন হয় সেখানে কিন্তু ওই ফার্নেসের ভিতরে অলওয়েজ ম্যাটেরিয়াল দেওয়া থাকে, এবং আমি যদি ওই প্রসেসের 50% কমপ্লিট করি তাহলে 50% লেবার কমপ্লিট করা আছে, 50% ওভারহেড কমপ্লিট করা আছে। এই জন্য যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমরা বলি এটা একটা প্রসেস, এই প্রসেসের ভিতরে কিন্তু আমার এই আইটেমগুলো থেকে যাবে। চলে গেল স্যার, এটা কি কারেন্ট অ্যাসেট? হ্যাঁ, কারেন্ট অ্যাসেট। যে কোনো ম্যাটেরিয়াল, আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে র ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, দিস আর অল ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে তিনটা ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, আর একটা হচ্ছে ফিনিশ গুডস। এই তিনটাই হচ্ছে ইনভেন্টরি, এবং ইনভেন্টরি মানেই আমরা জানি যে কারেন্ট অ্যাসেট ব্যালেন্স শিটে। স্যার আমার একটা বিষয় জানার ছিল, এটা হচ্ছে যে মানে যে ওয়ার্কিং প্রসেসটা একটা সার্টেন পিরিয়ড পরে এটা কি ফিক্সড হয়ে যাবে না? ওয়ার্কিং প্রসেস কেমনে ফিক্সড অ্যাসেট হবে স্যার? যেমন ওয়াইডব্লিউপি যেটা ক্লিয়ারিং অ্যাকাউন্ট আছে, যেমন প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, যখন প্রজেক্টটা আপনি চলে গেছেন অন্যদিকে। স্যার ফিক্সড কস্ট তো স্যার আমরা এগুলো তো প্রোডাকশন করতে গিয়ে আমরা চেয়ার টেবিল ফার্নিচার সেগুলো আপনি প্রোডাক্ট তৈরি করতে গিয়ে প্রসেসটা পরিচালনা করেন, আর আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন ওয়ার্ক ইন প্রগ্রেস, ওইটা ওয়ার্ক ইন প্রসেস না, প্রোগ্রেস। হ্যাঁ, ওয়ার্ক ইন প্রগ্রেসের কথা। ওয়ার্ক ইন প্রগ্রেস আর ওয়ার্ক ইন প্রসেস, আমি বলতেছি একটা প্রসেস। একটা ইন্ডাস্ট্রিতে আপনি র মেটেরিয়াল থেকে আপনি ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড দিয়ে আপনি গুটা দেন, আপনি একটা প্রসেস চালু করেন, দেন আপনি ফিনিশ গুডস পান। কিন্তু প্রোগ্রেস থেকে আপনি ফিনিশ গুডস পান না। প্রোগ্রেসটা হয় কখন? আপনার একটা প্রজেক্ট চালু আছে, সেখানে আপনার কি কি ফিক্সড অ্যাসেট আপনি খরচ করতেছেন, কি কি খরচ করতেছেন, সব সেখানে যা খরচ করতেছেন সব ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্টে রাখেন। সেই প্রোগ্রেসটা যখন প্রজেক্টটা শেষ হয় তখন ওইটাকে আপনারা ফিক্সড এটা ডিফারেন্ট একটা ইস্যু। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বেসিক্যালি আমাদের তো দেখা যায় যে এক্সামে হয়তো এরকম থাকবে যে বিগিনিং ওয়ার্কিং ইন প্রসেস অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হয়তো মানে কোশ্চেনে দেওয়া থাকবে, দেন আমরা এটা হয়তো বের করে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড বের করবো, ঠিক না? কিন্তু স্যার আমরা কি কখনো এটা মানে শিখতে পারবো যে কি করে আসলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করা হয়, বা বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরিটা কিভাবে বের করা হয়?
মানে রিয়েল লাইফের জন্য আসলে এটা তো খুব ইম্পর্টেন্ট। অনেক সময় রিয়েল লাইফে তো আসলে সিমুলেশন এখানে করা যায় না। থিওরিটিক্যাল অ্যাসপেক্টস দিয়ে হয়তো আপনি 20% আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পারবেন, বাকি 80% কিন্তু আপনি প্র্যাকটিক্যালি করতে গেলেই হয়তো আপনি বুঝতে পারবেন। আমরাও সারা জীবন পড়ে আসছি, যখন প্র্যাকটিক্যালি করতে যাই সেটা আমার মেধা এবং মাথা খাটিয়ে আমাকে বের করতে হয়। বুঝতে পেরেছি। সেখানে দেখা যাচ্ছে যে আমি যেটা পড়তেছি সেটার সাথে ওখানে কোনো কিছু মিলেই পাওয়া যায় না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্স থেকে থাকে। অলওয়েজ আপনার কনসেপ্টকে সেখানে কাজে লাগাইতে হয়। এখান থেকে আপনি কনসেপ্ট পাবেন, বাকিটুকু কিন্তু আপনাকে কাজে লাগাইতে হবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওইখানে তো স্যার এন্ডিং ইনভেন্টরি দিয়ে শুরু হয়, এন্ডিং ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং, তারপর হ্যাঁ এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকম ভাবে থাকে। আবার অনেক সময় বিগিনিং এর ডাটা না থাকলে আপনি কিভাবে বের করবেন সেটাও আপনি যেগুলো পুরানো যেগুলো ইয়া থাকে ওগুলোতে এন্ডিং দিয়ে শুরু হয়। আচ্ছা আমরা এই লাইনটা স্যার এটা থেকে তো ম্যাথ আসবে তাই না? হ্যাঁ ম্যাথ আসবে, ম্যাথ আসার সম্ভাবনা আছে। আমরা এই জন্য টোটাল প্রসেস ফ্লোটা শিখে নিচ্ছি। এই প্রসেস ফ্লোটা কানের গোড়া দিয়ে একটু বেঁধে রেখে দিবেন, তাহলে দেখা যাবে যে আপনারা পরবর্তীতে যে এই জিনিসটা কিন্তু পরবর্তী স্টেপসে অনেক সময় লাগতে পারে আপনাদেরকে, এবং প্র্যাকটিক্যালিও লাগবে। আচ্ছা আমরা এই প্রসেসটাকে আরেকটু এগিয়ে নিই। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি, তার সাথে ম্যানুফ্যাকচারিং কস্ট যোগ করলে হয় টোটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেখান থেকে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করলে হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, মানে উৎপাদিত পণ্যের মূল্য কত, এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আমি যা উৎপাদন করলাম তার জন্য কত টাকা খরচ হলো। তার সাথে এবার হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরির সাথে যখন এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা যোগ করব, ফিনিশ গুডস ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কিন্তু বেসিক্যালি ফিনিশ গুডস, এই দুটো যোগ করলে হয় গুডস অ্যাভেলেবল ফর সেল, গুডস অ্যাভেলেবল ফর সেল অথবা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল অথবা অ্যাভেলেবল ফর ইউজ অথবা অ্যাভেলেবল ফর কনজাম্পশন। তার মানে ফিনিশ গুডস হয়ে গেলে সেটা আপনি নিজে কনজাম্পশন করতে পারেন, বিক্রি করতে পারেন, ডেলিভারি করতে পারেন। আচ্ছা তাহলে আপনার কাছে ফিনিশ গুডস ইনভেন্টরি ওপেনিং কিছু ছিল, আপনার পকেটে কিছু ছিল প্রথমে, তার সাথে কিছু পণ্য উৎপাদিত হয়ে নতুন করে যুক্ত হলো, তাহলে দুটো যোগ করলে অ্যাভেলেবল ফর ইউজ হলো বা সেল হলো। তার থেকে এন্ডিং ইনভেন্টরিটা যদি আমি বিয়োগ করি দেন সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাই কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কি, আমি যে পণ্যটা বিক্রি করলাম তার উৎপাদন মূল্য অথবা তার ক্রয় মূল্য কত, এটা দিয়ে এটাকে কস্ট অফ গুডস সোল্ড হিসাবে আমরা বুঝে থাকি। তাহলে আমাদের প্রথম থেকে শুরু করে র মেটেরিয়াল আমরা কিভাবে বের করব, তারপর ম্যানুফ্যাকচারিং কস্ট কিভাবে বের করব। ফিনিশড গুড ইনভেন্টরি এটা বলতে কি বোঝায়? ফিনিশ গুডস ইনভেন্টরি হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি একটা প্রসেস চালানোর পর আপনার কাছে সে ফর এক্সাম্পল আপনি প্রথম মাস থেকে জানুয়ারি মাস থেকে শুরু করলেন প্রসেসটা, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কোনো ইনভেন্টরি হাতে নাই, আপনি সারা মাসে কিছু উৎপাদন করলেন। আপনি সে ফর এক্সাম্পল আপনি কিছু বুটিক্স এর আইটেমস আপনি উৎপাদন করেন, আপনি জানুয়ারি মাস থেকে আপনি কাজ শুরু করলেন। কিভাবে কাজ শুরু করলেন, আপনি কাপড় কিনে নিয়ে এসে কাটিং করে নিজে সেলাই করে আপনি আপনার কাছে অ্যাভেলেবল রাখলেন। তো জানুয়ারি মাসে আপনি দেখা গেল যে আপনি 100টা আপনি শার্ট তৈরি করলেন অথবা 100টা আপনার যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করলেন। এই 100টার মধ্যে থেকে আপনি 90টা বিক্রি করে ফেলছেন, তাহলে 10টা আপনার কাছে রয়ে গেছে না, 10টা তৈরি করা আপনার কাছে শার্ট রয়ে গেছে। তাহলে এই 10টা শার্টকে আমরা বলি হচ্ছে পরের মাসের জন্য, ফেব্রুয়ারি মাসের জন্য বিগিনিং ফিনিশ গুডস, বিগিনিং ইনভেন্টরি। আমি কি বুঝাতে পারলাম? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অথবা অন্য কোনো এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে পারবো, যে কোনো এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো। স্যার তাহলে স্যার এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এইটা স্যার? হ্যাঁ, মানে এর আগের মাসে যেটা এন্ডিং থাকে পরের মাসে গিয়ে সেটা বিগিনিং ইনভেন্টরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওই বিগিনিং ইনভেন্টরির সাথে আমি ফেব্রুয়ারি মাসে কত উৎপাদন করলাম তা যোগ করলে আমার অ্যাভেলেবল ফর সেল থাকবে। সেখান থেকে এন্ডিং ফিনিশ গুডস যদি আমি বিয়োগ করে দেই, বা যা আমার কাছে ফেব্রুয়ারি মাসে আমার যা রয়ে গেল তা বিয়োগ করলেই আমি পেয়ে যাব হচ্ছে কত কস্ট অফ গুডস সোল্ড কত, অথবা আমি যা বিক্রি করলাম তার উৎপাদন মূল্য কত, সেই অ্যামাউন্টটা আমরা পাবো।
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার স্যার মার্চেন্ডাইজিং কোম্পানিতে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানে শুধুমাত্র কস্ট অফ গুডস থাকে, কস্ট অফ গুডস সোল্ড, আর ম্যানুফ্যাকচারিং এ কস্ট অফ গুডস কস্ট অফ গুডস সোল্ড থাকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্নে। মার্চেন্ডাইজিং এ সাধারণত সেখানেও থাকতে পারে, আপনি শুধু ট্রেডের উদ্দেশ্যে নিলেন। মার্চেন্ডাইজ মানে তো হচ্ছে শুধুমাত্র ট্রেডের উদ্দেশ্যে নিলেন। তো ট্রেডের উদ্দেশ্য যদি আপনি কোনো কিছু কিনে আবার বিক্রি করার জন্য রাখেন, তাহলে আপনার কাছে যদি মাস শেষে সেটা থেকে যায়, তাহলে তো সেটা আপনার জন্য অবশ্যই ফিনিশ গুডস ইনভেন্টরি। তা আপনি সেক্ষেত্রেও কিন্তু ওই প্রসেস, এখানে আমরা যতগুলো প্রসেস অবলম্বন করলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য, সেটা দরকার হবে না, কারণ আপনি ম্যাটেরিয়াল কিনেন নাই, আপনার লেবারও লাগে নাই, আপনার ওভারহেডও লাগে নাই, আপনার এখানে প্রসেসও আপনি পরিচালনা করেন না, আপনার শুধু এতটুক করলেন, এই ফিনিশ গুডস এর যে সেকশনটুকু আছে ততটুকু করলেন। আপনার কাছে আপনি বিক্রির উদ্দেশ্যে মাউস কিনে নিয়ে আসেন। সে ফর এক্সাম্পল আপনি একজন কম্পিউটারের বিজনেস করেন, একটা আইটেম হচ্ছে আপনি মাউস কিনে নিয়ে আসেন, তাহলে মাউস আপনি চায়না থেকে কিনে নিয়ে আসেন, ফিনিশ গুডস হিসেবে কিনে নিয়ে আসেন, আপনি এখানে এনে বিক্রি করে দেন। তাহলে আপনার কাছে যদি জানুয়ারি মাসে যদি কোনো এন্ট্রি স্টক না থাকে, অথবা জানুয়ারি মাসে আপনি বিজনেসটা শুরু করলেন, তখন তো আপনার কাছে বিগিনিং কোনো ফিনিশ গুডস নাই। আপনি সে ফর এক্সাম্পল চায়না থেকে 10,000 মাউস নিয়ে আসলেন, তাহলে ওই মাউস গুলো আপনি জানুয়ারি মাসে সেখান থেকে আপনি 8,000 বিক্রি করলেন, তাহলে 2,000 আপনার কাছে রয়ে গেল। তাহলে এই 2,000 কিন্তু ফিনিশ গুডস ইনভেন্টরি ফেব্রুয়ারি মাসের জন্য। তারপরের মাসে ফেব্রুয়ারি মাসে এই 2,000 এর সাথে আপনি যদি আরো কিছু ইম্পোর্ট করে নেন, সেটা যোগ হবে, নতুন করে ফিনিশ গুডস, নতুন করে পারচেস হবে। তখন আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড হবে না, তখন হবে পারচেস। বিগিনিং ফিনিশ গুডস প্লাস পারচেস, তারপর এরপর এই দুটো যোগ করলে হবে গুডস অ্যাভেলেবল ফর সেল। আবার যদি আপনার কাছে কিছু থেকে যায়, সেটা বিয়োগ করলে আপনি কস্ট অফ গুডস সোল্ড পাবেন। সেখানে আমার প্রশ্নটা এখানেই ছিল যে শুধু মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডটা হবে, আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে দুইটা টার্ম হবে, একটা হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড আর একটা কস্ট অফ গুডস সোল্ড, নাকি স্যার? না 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 না, আপনি মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তো আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ম্যানুফ্যাকচারের কথা বলি নাই স্যার, মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড হবে শুধু, আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে দুইটা টার্ম হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অনেকগুলো স্টেপস, শুধু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং অনেকগুলো স্টেপস থাকতে পারে। আপনি যদি আমি যদি বলি যে আপনি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের স্টেটমেন্ট করেন, আপনি ম্যানুফ্যাকচারিং কস্ট করেন, সেটার জন্য একটা স্টেটমেন্ট হতে পারে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের জন্য একটা স্টেটমেন্ট হতে পারে। এরপরে আমি যদি বলি যে কস্ট অফ গুডস সোল্ড করেন, সেটার জন্য আলাদা একটা স্টেটমেন্ট হতে পারে। তাহলে দেখা যাবে যে কি ওই স্টেটমেন্টটা অনেক বড় স্টেটমেন্ট হতে পারে, কিন্তু মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে এতগুলো স্টেপস তো নাই, টোটালি নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমাদের ডব্লিউআইপি তে যে ম্যাটেরিয়ালস থাকবে স্যার, সেইটার মূল্যটা আমরা কিভাবে নির্ধারণ করব স্যার, যদি একটু পরিষ্কার করতেন স্যার। আচ্ছা, আপনি ওয়ার্কিং প্রসেসের মধ্যে যে ম্যাটেরিয়ালটা থেকে যাবে, এটা আপনি কিভাবে বের করবেন? আসলে এইটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। যেমন আমি যদি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি বলি, আপনি কিভাবে বের করব কতটুকু ম্যাটেরিয়াল থেকে গেছে? মাস শেষে আমার ইঞ্জিনিয়ার গিয়ে বলবে যে স্যার, আমার এই চুল্লিতে যেখানে আমার প্রোডাকশনটা বের হয়, ওই চুল্লিতে আমি ম্যাটেরিয়ালটা চার্জ করি, আমার র ম্যাটেরিয়ালটা আমি সেখানে চার্জ করে থাকি, ওইটার ক্যাপাসিটি হচ্ছে 500 টন। আমি গিয়ে মাস শেষে গিয়ে আমি অ্যাসেস করলাম যে ওখানে কিন্তু মিটারে মাপা যায় তো কতটুকু আছে। আমি দেখলাম যে সেখানে আমার এই 500 টনের মধ্যে 90% কমপ্লিট করা আছে, 90% এটা ভরাট করা আছে। সো আমি ধরে নিতে পারি যে 450 টন ম্যাটেরিয়াল এখানে আছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো এটার ক্ষেত্রে গেল। আপনি যদি মনে করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়, ফ্লোরে ম্যাটেরিয়াল সাপ্লাই করা হয়, সেখান থেকে দেখা যায় যে কেউ কাটিং করে, কেউ সুইং করে, তাহলে আমাকে দেখে নিতে হবে কার কাছে কত পিস রয়ে গেছে, আমি কতটুকু ইস্যু করলাম, কতটুকু ফিনিশ গুডস হিসেবে স্টোর রিসিভ করলো, আর কতটুকু এখানে রয়ে গেছে, সেখানেও কিন্তু অ্যাসেস করার সুযোগ থাকে। এখন আসেন সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার র মেটেরিয়াল কতটুকু প্রসেসে রয়ে গেছে, আমি কিভাবে বের করব? যে আমার যেখান থেকে আমি মেটেরিয়াল চার্জ করি, সেই হপারে কতটুকু মাল আছে, আমার বল মিলের ভিতরে কতটুকু মাল আছে, এটা কিন্তু আমার ক্যাপাসিটি অনুসারে আমি অ্যাসেস করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে এক একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক এক রকম ভাবে অ্যাসেস করার কিছু রুলস আছে। মানে এখানে হচ্ছে টোটালি ডিপেন্ড অন আপনার অ্যাসেসমেন্ট এবং ইঞ্জিনিয়ারদের
ইঞ্জিনিয়ারদের যে রিপোর্ট সেই অনুসারে আপনি আপনি জানতে পারবেন যে আপনার র মেটেরিয়াল ওই প্রসেসের মধ্যে কতটুকু রয়ে গেছে। এবং এটা তো অবশ্যই হিসাবের মাধ্যমে থাকে, আপনি কতটুকু র মেটেরিয়াল দিলেন, কতটুকু আপনার ফিনিশ গুডস আসার কথা। তাহলে ফিনিশ গুডস আমরা এতটুকু পেলাম, এতটুকু র মেটেরিয়াল দিয়েছি, বাকি যতটুকু থাকবে আপনি অ্যাকাউন্টে আপনিও বের করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আজান দিচ্ছে, আজানের বিরতি। জি 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 আমরা তাহলে নামাজটা শেষ করে 6:22 তো ইনশাল্লাহ 32-এ শুরু করতে পারবো। আজান তো এখনো আমাদের এদিকে দেয়নি, খুলনাতে আজান দেয়নি। সময় 35 শুরু করেন স্যার, ঢাকাতে তো এখন আজান দিচ্ছে না। আর একটু পরে ব্রেক দিলে ভালো হতো স্যার। না, আমার এখানে আজান দিয়ে ফেলছে, মানে আমাদের ওয়াক তো শুরু হয়ে গেছে কিন্তু আরো 10 মিনিট আগে। রাজশাহীতে দেরি আছে তো স্যার, কিন্তু আজান দিতে দেরি করে আর কি। আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে নিতে কেন এখানে এখনো 5-7 মিনিট।
অনিক ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো অনিক ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন কেউ? স্যার শুনছি। শুনতে পাচ্ছি। হ্যালো, জাকির বলছিলাম। অনিক ভাই, অনিক ভাই কি আছেন? অনিক সাহা ভাই, হ্যালো। অনেক ভাই আছে কিন্তু মাইকটা বন্ধ মনে হয়। আচ্ছা ভাই, একটু জানতে চাচ্ছিলাম সবার কাছে, কারা কাছে যদি অ্যাসাইনমেন্টের কভার পেজ থাকে এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যদি অ্যাসাইনমেন্টে থাকে, কাইন্ডলি একটু আমাদের গ্রুপে দেওয়া যাবে প্লিজ? আপনি ইয়া করে মানে আপনি হচ্ছে গ্রুপে লিখে দেন যে হচ্ছে আপনার যে জিনিসটা লাগবে, তাহলে দেখবেন যে শেয়ার করবে হয়তো। জি ভাইয়া, আমি যতটুকু জানি অ্যাসাইনমেন্টে কোনো কভার পেজ লাগে না। আপনি যখন অফিসে যাবেন তখন ওরাই একটা পেজ দিবে আপনাকে, ওই পেজে আপনি ওইটা জমা দিয়ে লিখে দিতে পারবেন, সমস্যা নেই। ওইখান থেকে ওরা কভার পেজটা দিয়ে দেয়। ও আচ্ছা, জি ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে কি শুরু করতে পারি? জি স্যার, শুরু করা যেতে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যানুফ্যাকচারিং কস্টের যে কস্ট ফ্লো সেটার আলোকে কয়েকটা এক্সারসাইজ আমরা একটু পড়ি। Beginning raw materials inventory was 32,000. During the month, 2,076,000 of raw material was purchased. Account at the end of the month revealed that 28,000 of raw materials was still present. What is the cost of direct material used? পারবো তো এটা আমরা না? 20,000 হবে। আর ওপেনিং ম্যাটেরিয়াল ছিল 32,000, 2,80,000 হবে। হ্যাঁ, 2,80,000 আমার ওপেনিং এর সাথে আমরা যা পারচেজ করলাম তা যোগ করব এবং এন্ডিংটা বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো? ক্লোজিংটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে পেলাম? ঠিক, তাহলে ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে র ম্যাটেরিয়াল পারচেজটা যোগ করব, দেন আমরা পাবো হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ইউজ ফর প্রোডাকশন, তার থেকে এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করলে র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশনটা পেয়ে যাব। এখন এখানে দেখা গেল যে আপনাকে এন্ডিং ইনভেন্টরিটা দেয় নাই। সে ফর এক্সাম্পল এই এলিমেন্টটা দেওয়া নাই, বলা আছে যে কি ওপেনিং ম্যাটেরিয়াল এত, ওপেনিং র ম্যাটেরিয়াল এত পারচেজ করা হলো আর প্রোডাকশনে এত ইউজ করা হলো, আপনি এন্ডিং ইনভেন্টরিটা বের করেন। তাইলে বের করতে পারবো না আমরা? হ্যাঁ স্যার। জি স্যার। মানে এখানে যদি কোনো একটা মিসিং এলিমেন্ট থাকে সেটা আমরা আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে বের করে নিতে পারবো, কারণ আমরা প্রসেসের ফ্লোটা জানি কিভাবে আমাদেরকে অঙ্কটা করতে হয়। তো এটা জানা থাকলে আপনি যে কোনো এলিমেন্ট বের করতে পারবেন। আপনার যদি বিগিনিং র ম্যাটেরিয়াল দেওয়া না থাকে, মিসিং থাকে, তাও বের করতে পারবেন যদি বাকি দুটো এলিমেন্ট দেওয়া থাকে। আচ্ছা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ স্যার এই যে এই মানে ম্যাথ গুলি কি এরকম এমসিকিউ টাইপের করে হবে? না না, এমসিকিউ টাইপের হবে না, আপনাদের জন্য আরেকটু বড় ম্যাথ থাকবে। কিন্তু আমাদের অঙ্ক আমরা যেহেতু নতুন করে শিখতেছি, এখানে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো মানে ডিফারেন্ট ইয়ে থেকে আসছে, টপিকস এর আগে পড়াশোনা ডিফারেন্ট ইয়ে থেকে ছিল, সেই জন্য আমরা টোটাল জিনিসটাকে একটু ইলাবোরেট করে শিখতেছি, সবার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। যারা পারেন তো তাদের জন্য আরো ভালো হয়।
কারণ আমি জানি যারা এমবিএ করে এসেছেন, মাস্টার্স করে এসেছেন, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে এসেছেন, তাদের জন্য এগুলো ইস্যু না। আচ্ছা, এরপরের ইয়েটা আমরা একটু দেখি। Direct materials used in production total 2,80,000. Direct labor was 3,75,000 and factory overhead was 1,80,000. What are total manufacturing cost? আমরাও জানি তাইলে যে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে গেলে আমাদেরকে তিনটা এলিমেন্ট দরকার হয়। সেই তিনটা এলিমেন্ট কি? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এবং তিনটাই দেওয়া আছে। তাহলে এটা তো আমরা পারবো না? তাহলে সহজ হচ্ছে আমরা ওই জিনিসটা যোগ করে নিলেই পেয়ে যাব। আচ্ছা, বিগিনিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 1,25,000, ম্যানুফ্যাকচারিং কস্ট ইনকার্ড ফর দ্য মান্থ 8,35,000, there were 2 lakh of partially finished goods remaining in the process inventory at the end of the month. What was the cost of goods manufactured? এটা আপনাদের পারার কথা। বিগিনিং প্রসেসের হচ্ছে কত? 1,25,000, আর কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড না, ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা আগের প্রসেস থেকে পেয়ে আসছি হচ্ছে 8,35,000, এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেসে রয়ে গেছে হচ্ছে 2 লাখ। সো তাহলে বিগিনিং প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস এন্ডিং ওয়ার্কিং প্রসেস, তাহলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে যাব। তাহলে বুঝতে পারলাম তো এটা, না? জি স্যার। স্যার আচ্ছা, তারপরে আমরা যাই। এতক্ষণ আমরা কস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং কস্টের ফ্লো আমরা কিভাবে কস্টটাকে দেখে থাকি সেটা আমরা শিখলাম। এখন আসছে হচ্ছে যে কস্টের ক্লাসিফিকেশন ফর প্রিডিক্টিং কস্ট বিহেভিয়ার, অথবা আমরা বলতে পারি যে বিহেভিয়ার অনুসারে কস্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো বিহেভিয়ার অনুসারে আমরা কস্টকে ভাগ করতে পারি হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। আমরা এতক্ষণ ধরে যে কস্টগুলোর কথা আমরা এখানে পড়ে এসেছি, সেখানে ফিক্সড কস্টও আছে, ভেরিয়েবল কস্টও আছে, কিন্তু আমাদেরকে কস্টকে আবার বিহেভিয়ার অনুসারে ভাগ করতে হবে। কারণ বিহেভিয়ার অনুসারে যদি কস্টকে ভাগ করতে না পারি, তাহলে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ম্যাথ গুলো করা দরকার বা যা আমাদের যে অ্যানালাইসিস গুলো আমাদেরকে করতে হবে, সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। সেই জন্য যে কোনো কস্টকে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি। সেটা হতে পারে ভেরিয়েবল, হতে পারে ফিক্সড। আচ্ছা, তাহলে হাউ এ কস্ট উইল রিঅ্যাক্ট টু চেঞ্জেস ইন দ্য লেভেল অফ বিজনেস অ্যাক্টিভিটি। বিজনেসের অ্যাক্টিভিটি অনুসারে কস্টটা যদি রিঅ্যাক্ট করে থাকে, সেই রিঅ্যাকশন অনুসারে আমরা কস্টকে 2 ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন দেখেন, টোটাল ভেরিয়েবল কস্ট, যে কোনো কোম্পানির জন্য টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয় যদি ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়। টোটাল ভেরিয়েবল কস্ট, আমি আবারও বলতেছি, টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ হবে যদি অ্যাক্টিভিটি চেঞ্জ হয়। এখন দেখেন, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আপনি 10,000 শার্ট তৈরি করেন, তাহলে 10,000 শার্ট তৈরি করতে গেলে ভেরিয়েবল কস্ট একরকম হবে। যদি আপনি 20,000 করেন আরেক রকম হবে। 30,000 করলে অ্যাক্টিভিটির সাথে সাথে আপনার কি হবে? কস্টটাও পরিবর্তন হবে। কারণ একটা শার্টের জন্য আপনার কতটুকু কাপড় লাগে, কতটুকু অন্যান্য এলিমেন্ট লাগে, এটা ফিক্সড। এবং একটা শার্টের জন্য আপনি লেবার কত দিবেন, কাকে দিবেন? যিনি কাটিং করতেছেন, সুইং করতেছেন, ফিনিশিং করতেছেন, প্রত্যেকের কিন্তু রেটটা ডিফাইন করা। তাহলে আমি ম্যাটেরিয়াল কস্ট জানি, লেবার কস্ট জানি, ওভারহেড কস্টটা আমাকে কি করতে হয়? প্রি ডিটারমিন করে নিতে হয়। আমরা একটা অ্যাপ্লাই করে নিই, একটা এজাম্পশন করে নিই। তাহলে একটা শার্টের পিছনে আমার কত টাকা ভেরিয়েবল কস্ট হবে সেটা কিন্তু আমরা আগে থেকে ডিফাইন করে নিই বা আমরা জানি। সো যদি আমি একটা উৎপাদন করি, সে ফর এক্সাম্পল 1,000 টাকা আমার কস্ট হবে, 2টা করলে 2,000 টাকা, 3টে করলে 3,000 টাকা, এভাবে করি। আমার যখন অ্যাক্টিভিটি বাড়বে তখন কিন্তু চেঞ্জ হবে। সো টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জেস হয়। আচ্ছা,
আরেকটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট রিমেইন আনচেঞ্জড when activity changes। আমি শেষ করি, শেষ করে আপনাদের থেকে প্রশ্ন নেই। আমি আমার একটা স্টেজে গিয়ে প্রশ্নটা নিই, কারণ না হলে দেখা যাবে যে শেষ করেন। জি স্যার। আচ্ছা, তাহলে টোটাল ফিক্সড কস্ট রিমেইন আনচেঞ্জড when activity চেঞ্জ। অ্যাক্টিভিটি যতই হোক না কেন টোটাল ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না। আমি একটা ব্যবসা পরিচালনা করি, ওই ব্যবসায়ের জন্য আমার একটা প্রিমিসেস দরকার হয়, সেই প্রিমিসেসের ভাড়া কিন্তু পরিবর্তন হবে না। আমি যাই প্রোডাকশন করি না কেন, আমি একটা প্রোডাকশন করলাম, 100টা করলাম, 1000টা করলাম প্রোডাকশন, কিন্তু ভাড়ার কোনো পরিবর্তন হবে না। আবার দেখা যাচ্ছে কি আরো অনেকগুলো খরচ, অথবা আমি যে দারোয়ান রাখলাম, আমার বিজনেস চালু থাকুক না থাকুক তাকে বেতন দিতে হবে, আমার অনেকগুলো খরচ আছে যেগুলো আমার প্রোডাকশনের সাথে, এটা প্রোডাকশন কম হোক আর বেশি হোক, অথবা আমি যদি বলি যে আমি একটা মেশিন কিনলাম, ওই মেশিনে আমার প্রোডাক্ট বের হয়, কিন্তু মেশিনের যে ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু ফিক্সড। সো আমার যদি কম প্রোডাকশন করলেও যা ডেপ্রিসিয়েশন, বেশি প্রোডাকশন করলেও সেই একই ডেপ্রিসিয়েশন আসবে। সেই ক্ষেত্রে টোটাল ফিক্সড কস্ট কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে আমরা এর আগে দেখলাম হচ্ছে কি ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয় যদি অ্যাক্টিভিটি চেঞ্জ হয়। অ্যাক্টিভিটি বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে, অ্যাক্টিভিটি কমলে ভেরিয়েবল কস্ট কমবে। আর ফিক্সড কস্টের ক্ষেত্রে হচ্ছে যে কি ইন টোটাল ফিক্সড কস্ট অলওয়েজ রিমেইন আনচেঞ্জড। এখানে কিন্তু আরেকটা লেস লাগানো হয়নি যে একটা লেভেল পর্যন্ত ফিক্সড কস্টটা আনচেঞ্জ থাকে, যদি আবার লেভেল চেঞ্জ হয়ে যায়, যদি আমার রিকোয়ারমেন্ট বেশি বেড়ে যায়, তখন হয়তো ফিক্সড কস্টও পরিবর্তন হতে পারে। আচ্ছা, এবার প্রশ্নটা নিতে পারি। এখানে আরো আলোচনা আছে, আমরা পরে আবার বলবো। পার ইউনিট ভেরিয়েবল কস্টটা কি স্যার সেম থাকবে নাকি স্যার চেঞ্জ হবে? মেবি সেম থাকার কথা। আমি কিন্তু ওইটাতে এখনো যাইনি, আমি ওই কথাগুলো বলি নেই। তারপরে আপনি যেহেতু প্রশ্ন করলেন বলে ফেলি যে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে সব সময় ফিক্সড থাকে। আবার একটু শুনেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড থাকে। আমি যদি বলি যে মোবাইলে আপনি 1 মিনিট কথা বললে আপনার খরচ হয় 50 পয়সা, 2 মিনিট কথা বললে 1 টাকা, 3 মিনিট কথা বললে 1.5 টাকা, 4 মিনিট কথা বললে 2 টাকা। সো ভেরিয়েবল কস্টটা পার ইউনিটের যে চার্জ আপনাকে করতেছে মোবাইল অপারেটর, এটা কিন্তু ফিক্সড। সো ভেরিয়েবল কস্ট ইন টোটালে ভেরি করে। ইন টোটালে আপনার অ্যাক্টিভিটি বাড়লে সেটা বাড়তে থাকে, অ্যাক্টিভিটি কমলে সেটা কমতে থাকে, কিন্তু পার ইউনিটে কখনো চেঞ্জ হয় না, সাধারণত চেঞ্জ হয় না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেহেতু এটা যেটা বললাম এটার সাথে রিলেটেড, ফিক্সড কস্ট হচ্ছে পার ইউনিটে পরিবর্তন হয়, ইন টোটালে আনচেঞ্জড থাকে, কিন্তু পার ইউনিটে পরিবর্তন হয়। সে ফর এক্সাম্পল আপনি একটা প্রিমিসেস নিয়ে একটা বিজনেস পরিচালনা করেন, এটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সে ফর এক্সাম্পল। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি যদি 1000টা শার্ট উৎপাদন করেন, আপনার যদি ওইটার প্রিমিসেস ভাড়া হয়ে থাকে 1 লক্ষ টাকা, তাহলে খরচ হবে একরকম। যদি 1000-এর জায়গায় 1500 উৎপাদন করেন, আরেক রকম পার ইউনিটের কস্ট কমতে থাকবে। আবার যদি 2000 উৎপাদন করেন, তাহলে পার ইউনিট কস্ট আরো কমতে থাকবে। সো ফিক্সড কস্টের ক্ষেত্রে হয় কি, আপনার প্রোডাকশন বাড়লে পার ইউনিটে ফিক্সড কস্ট কমতে থাকে, আর প্রোডাকশন যদি কমে ফিক্সড কস্ট পার ইউনিটে বাড়ে। হোয়াটসঅ্যাপের ইয়েটা দিয়ে দিয়েন। হোয়াটসঅ্যাপে অ্যাডমিন কি আছেন? আমাদের যিনি হোয়াটসঅ্যাপের অ্যাডমিন, উনি কি আছেন আজকে ক্লাসে? হয় আনোয়ারা আপু না? আনোয়ারা আপু ক্লাস করতে পারছে না, ক্লাস করতেছেন না, জয়েনিং করতে ট্রাই করেছে স্যার, কিন্তু উনি পারছে না। না এখানে তো মনে হয় এটার অ্যাডমিন তো মনে হয় আনোয়ারা না, আরো কেউ একজন আছে মনে হয়। মহিউদ্দিন ভাই ছিলেন। আমার মনে হয় এই অ্যাডমিনটা আপনারা মনে হয় 2-3 জন হন। 2-3 জন হলে যিনি অ্যাডমিন ওনাকে ফোন করে বলে দেন, আপনারা যারা অ্যাক্টিভলি ক্লাস করেন তাদের মধ্যে 3 জন থাকেন,
মেয়েদের মধ্যে থেকে একজন, ছেলেদের মধ্যে থেকে আরো একজন ইনক্লুডেড হন, তাহলে আপনারা অন্যদেরকে সহযোগিতাটা করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে আমাদের কমিউনিকেশন গুলো প্রফেশনাল হয় না। আমরা দেখা যায় যে কি হাই, হ্যালো, থ্যাংক ইউ বিভিন্ন ধরনের কমেন্ট দিয়ে থাকেন। তাহলে এই কমেন্ট গুলো আমাদের না দিলে ভালো হয়, কারণ এটা একটা প্রফেশনাল কমিউনিকেশনের লিংক। এখানে আমরা শেয়ার করব আমাদের বইপত্র থাকলে, অ্যাসাইনমেন্ট থাকলে, নোটস থাকলে বা রিলেটেড, এটার সাথে রিলেটেড টপিকস গুলো আমরা শেয়ার করব, অন্য কিছু যাতে আমরা শেয়ার না করি। কারণ আমরা যেহেতু প্রফেশনাল পড়াশোনা করতে আসছি, আমাদের বিহেভিয়ারও প্রফেশনাল হতে হবে। আচ্ছা, ফিক্সড ভেরিয়েবল নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার স্যার এখানে যে বলছিলেন যে টোটাল ফিক্সড কস্টটা মানে লেভেল যদি চেঞ্জ হয় তাহলে ফিক্সড কস্টটাও চেঞ্জ হবে টোটালে, মানে স্যার লেভেল চেঞ্জ হওয়াটাকে মানে বিজনেস এক্সটেন্ড করা বা কোনো নতুন মেশিনারি কেনাটা, এটা বোঝাচ্ছে? এরকম হতে পারে। আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই, আপনি বুঝেন কিনা দেখেন। আপনি একটা রুম ভাড়া করে কিছু স্টুডেন্ট পড়ান, ওই রুমে অ্যাকোমোডেশন হচ্ছে 10 জনের। তাহলে 10 জন যদি স্টুডেন্ট হয় আপনার ওই রুমে, কিন্তু আপনার হয়ে যায়, আপনার নতুন করে কোনো প্রিমিসেস ভাড়া নেওয়া লাগে না। যদি 10-এর জায়গায় 11 জন হয়, তাহলে 11 জনের জন্য কি করতে হবে? আপনাকে আরেকটা রুম ভাড়া করতে হবে বা আরেকটা প্রিমিসেস আপনাকে নিতে হবে। সো তাহলে আপনার ওই 10 জনের জন্য বা ওই রুমটা আপনার জন্য ফিক্সড ছিল যে আপ টু 10 আপনি এখানে 10,000 টাকা ভাড়া দিয়ে এটা নেন। কিন্তু যদি এই লেভেলটা ক্রস করে যায়, একটা রিলেভেন্ট রেঞ্জ ক্রস করে যায়, তখন কি করতে হয়? আপনাকে আবার আরেকটা ভাড়া, আরেকটা রুম আপনাকে, আরেকটা প্রিমিসেস আপনাকে নিতে হয়। তখন কি হয়? ফিক্সড কস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আনচেঞ্জড আর থাকতেছে না। আমি সেটাই বলছিলাম যে একটা স্টেজ পর্যন্ত ফিক্সড কস্ট আনচেঞ্জড থাকে, কিন্তু একটা লেভেল ক্রস করলে তখন সেটা হয়তো চেঞ্জ হতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার পার ইউনিট এর উপর ভিত্তি করে কস্ট কি আরেকটা ভাগ হবে না, সেমি ভেরিয়েবল কস্ট? না, সেমি ভেরিয়েবল কস্টের কনসেপ্টটা ডিফারেন্ট। আমি সেখানে এখন পর্যন্ত যাইনি। আমরা এখন পর্যন্ত আসি হচ্ছে ফিক্সড এবং ভেরিয়েবলে। এখানে যদি আমাদের কারো কোনো কনফিউশন থাকে আমরা আবার আলাপ করতে পারি। পার ইউনিট ফিক্সড কস্ট যে স্যার, পার ইউনিট ফিক্সড কস্ট যেটা চেঞ্জ হয় সেটা যদি একটা এক্সাম্পল দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে ম্যাডামকে বলছিলাম যে একটা রুম উনি ভাড়া নিয়েছেন, সেখানে 10 জনকে অ্যাকোমোডেট করতে পারেন, ভাড়া হচ্ছে 10,000 টাকা। যদি 10 জন স্টুডেন্ট থাকে তাহলে পার হেডে খরচ কত হবে? 1,000 টাকা। 1,000 টাকা একজন স্টুডেন্টের পেছনে ওনার প্রিমিসেসের জন্য খরচ হচ্ছে 1,000 টাকা। যদি উনি 10 জন স্টুডেন্ট পেলেন না, 5 জন পেলেন, তাহলে কত টাকা খরচ হবে? 2,000 টাকা। ঠিক আছে না? জি স্যার। তাহলে ফিক্সড কস্ট, আপনি যদি অ্যাক্টিভিটি কমতে থাকে তাহলে পার ইউনিটে ফিক্সড কস্টটা কি হয়? বাড়তে থাকলো। আবার যদি মনে করেন আমি 2,000 থেকে আবার ওনার স্টুডেন্ট বাড়লো, তখন দেখা গেল যে 8 জন হলো, তখন কি হবে? ফিক্সড কস্ট আবার কমতে থাকবে। আমি সেই জন্য বলছিলাম যে ফিক্সড কস্ট ইন টোটালি 10,000 টাকা ইন টোটালি আনচেঞ্জড, কিন্তু যদি আমাদের ভলিউম অনুসারে ফিক্সড কস্ট ভেরি করে, আমাদের ভলিউম অনুসারে ফিক্সড কস্টটা বাড়তে পারে বা কমতে পারে। ঠিক আছে? জি স্যার। এই দুটো কনসেপ্ট আমাদের জন্য একটু ক্রুশিয়াল, কারণ এটা নিয়ে রিপিটেডলি প্রশ্ন আসে, মানে থিওরিটিক্যাল প্রশ্ন আসে। প্রশ্নের কয়েকটা ধরন যদি আমি বলি, সে ফর এক্সাম্পল প্রশ্নটা আসলো এরকম যে ফিক্সড কস্ট ভেরি করে, ভেরিয়েবল কস্ট ফিক্সড থাকে। যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি কি উত্তর দিবেন? যে ফিক্সড কস্ট ভেরি করে, ভেরিয়েবল কস্ট ফিক্সড থাকে। আপনি তো প্রথমেই আপনি হয়তো উল্টো চিন্তা করতে পারেন যে ফিক্সড কস্ট ভেরি করে না, ভেরিয়েবল কস্ট ফিক্সড থাকে না। আমরা জানি কি ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড থাকে, আর
ফিক্সড কস্ট পার ইউনিটে ভেরি করে, তখন বলতে হবে যে হ্যাঁ পার ইউনিটে এটা হতে পারে। এইরকম আরো অনেকগুলো প্রশ্ন এটার সাথে রিলেটেড হতে পারে। সো আপনারা এই জিনিসটা কনসেপ্ট এখানে যাতে কনসেপ্টচুয়ালি আপনাদের ভুল যাতে না হয় আর কি। আচ্ছা, ভেরিয়েবল কস্টের একটা এক্সাম্পল এখানে শো করলো, দেখেন মিনিট যত বাড়বে বিল তত উপরের দিকে উঠবে। ঠিক আছে, আমরা যদি নিচেরটাকে এ ধরি, এক্সিস ধরি, উপরেটা যদি বি ধরি, তাহলে দেখেন এ যত বাড়বে বি এর মিটার তত উপরের দিকে থাকবে, সেই জন্য এটার কস্ট কার্ভটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটের কস্টটা ফিক্সড। দেখেন আমি 1 মিনিট কথা বললে, আমি যত মিনিটই কথা বলি না কেন, পার মিনিটের চার্জটা হচ্ছে ফিক্সড। আর টোটাল ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে হয় কি, টোটাল ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে যত ভেরি করবে, যত বাড়তে থাকবে, তত খরচও বাড়তে থাকবে। এবার ফিক্সড কস্ট আসেন। ইন টোটাল ফিক্সড কস্ট, your monthly basic telephone bill probably doesn't change when you make more local costs. মান্থলি আপনার একটা বিল আছে, লাইন রেন্ট আছে, বিভিন্ন ধরনের খরচ আছে, একটা টোটাল ফিক্সড কস্ট আপনাকে দেওয়া হয়। সেই ফিক্সড কস্টটা আপনি 1 মিনিট কথা বলেন আর 100 মিনিট কথা বলেন, আপনাকে সেই জিনিসটা চার্জ করে টেলিফোন কোম্পানি। এটা এক্সাম্পল হিসেবে বলছে, এটা অন্য জায়গায় অন্যভাবে বলতে পারি আমরা। জি স্যার, যেমন আমাদের ওয়াইফাই বিলটা যেটা হয় সেটা পার মান্থে ফিক্স থাকে। ওয়াইফাই আপনি যতটুকুই কনজাম্পশন করেন না কেন ফিক্সড থাকে। আচ্ছা, এরপরে আসেন এই টোটাল ফিক্সড কস্টটাকে যখন আমি পার ইউনিট দিয়ে ভাগ করি, তখন দেখা যাচ্ছে যদি আপনি বেশি কথা বলেন তখন আপনার খরচ কমে আসে, আর যদি আপনি কম কথা বলেন খরচটা বেশি থাকে পার ইউনিটে তখন খরচটা বেশি থাকে। ওই ওয়াইফাই এর মতো, আপনি যদি 1 ঘন্টা ইউজ করলেন বা এত এমবিপিএস অথবা এত মেগাবাইট ইউজ করলেন, কম করলে আপনার খরচ বাড়বে, আর যদি আপনি বেশি ইউজ করেন, বেনিফিট বেশি নিতে থাকেন, তাহলে পার ইউনিটের কস্টটাও কমে আসবে। আমরা এতক্ষণ যা পড়লাম তার একটা সামারি হচ্ছে এটা, যে কস্ট বিহেভিয়ারের সামারি হচ্ছে, দেখেন কস্ট ভেরিয়েবল ইন টোটালের ক্ষেত্রে দেখেন টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয় অ্যাক্টিভিটি চেঞ্জ হলে, আবার টোটাল ফিক্সড কস্ট রিমেইন দ্য সেম ইভেন হোয়েন দ্য অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস। অ্যাক্টিভিটি যাই হোক না কেন ফিক্সড কস্টের ক্ষেত্রে ফিক্সড কস্টটা রিমেইন আনচেঞ্জ থাকে। আর টোটালের ক্ষেত্রে ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয় অ্যাক্টিভিটি অনুসারে। আর পার ইউনিটের ক্ষেত্রে দেখেন ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড থাকে, আর ফিক্সড কস্ট পার ইউনিটে পরিবর্তন হয়, ভেরি করে। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেইন দ্য সেম ওভার wide ranges of activity. Fixed cost per unit goes down as activity level goes up. যদি অ্যাক্টিভিটি বাড়ে আপনার ফিক্সড কস্ট পার ইউনিট কমতে থাকে, যদি অ্যাক্টিভিটি কম হয় ফিক্সড কস্ট পার ইউনিটে বাড়তে থাকে, মানে রিভার্স রিলেশনশিপ এখানে। এতক্ষণ পর্যন্ত বুঝলাম কিনা? জি স্যার। কিছু বলবেন? স্যার আচ্ছা, আমরা যদি ফিক্সড কস্ট আর হচ্ছে যে ভ্যারিয়েবল কস্টের মধ্যে কোনো একটা রিলেশন প্রেডিক্ট করতে চাই, গ্রাফিক্যাল কোনো রিলেশন, সেক্ষেত্রে এটা তো রেসিপ্রোকাল রিলেশন হবে, তাই না? ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্টের রিলেশনশিপ, হ্যাঁ সেটা হতে পারে যে কোনো একটা কনসেপ্টে, ইন টোটালে অথবা পার ইউনিটে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে রেসিপ্রোকাল রিলেশনশিপটা হবে। জি জি জি। আচ্ছা, আমরা এখন একটু টেস্ট করি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা, আমরা একটু আবার চেক করে দেখি। ফিক্সড কস্ট আর ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই কোনটা বলেন তো? ফিক্সড কস্টের ক্যারেক্টার এখানে এই 4টা দেওয়া আছে, 4টার মধ্যে কোনটার সাথে মিলে? ফিক্সড কস্ট, ইউনিট কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট। সো এটা ডি, টোটাল কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা জানি যে টোটাল কস্টটা
ফিক্সড কস্টের ক্ষেত্রে সবসময় কনস্ট্যান্ট থাকে, আর এই তিনটাই হচ্ছে সঠিক না। ইউনিট কস্ট কনস্ট্যান্ট থাকে না, শুধু ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে ইউনিট কস্ট কনস্ট্যান্ট থাকে। টোটাল কস্ট ইনক্রিজ করে যদি অ্যাক্টিভিটি ডিক্রিজ করে, এরকম কোনো কিছু ঘটে না। টোটাল কস্ট ইনক্রিজ করে অ্যাক্টিভিটি ইনক্রিজ করলে এরকমও ঘটে না। এটা এই সবগুলো ক্যারেক্টারই হচ্ছে ভেরিয়েবল কস্টের সাথে রিলেটেড। আচ্ছা, কস্ট বিহেভিয়ার ভেরিয়েবল কস্টের সাথে কোনটার সাথে মিলে বলেন তো দেখি? আচ্ছা, সি কি বললো? টোটাল কস্ট দ্যাট ইনক্রিজেস অ্যাজ অ্যাক্টিভিটি ইনক্রিজেস। ঠিক আছে, আর বাকি তিনটে হচ্ছে বেসিক্যালি ফিক্সড কস্টের সাথে মিলে না, ফিক্সড কস্টের সাথে সবগুলো মিলে না। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট, আমরা অলরেডি জানি, আর দরকার নেই আমাদের। ডিফারেন্সিয়াল কস্ট আর ডিফারেন্সিয়াল রেভিনিউ আমাদের দরকার নাই। অপরচুনিটি কস্ট দরকার আছে, এই মুহূর্তে আমরা পড়বো না। সাঙ্ক কস্ট আর ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের এতটুকু পর্যন্ত আমরা পড়লাম। এর পরবর্তীতে আমাদের এই কস্ট কনসেপ্টেরই আমরা আরো কিছু এলিমেন্ট জানবো, তারপরে আমরা এক্সারসাইজ গুলো করবো। এবং এখানে কিছু অঙ্ক আসে, যেমন ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট বের করার জন্য একটা কনসেপ্ট আছে, এটা কিভাবে বের করতে হয় আমরা তারপরে আজকে একটু আলাপ করিনি। কস্ট বিহেভিয়ার অনুসারে এখানে এটা গ্যারিসনের বইয়ে বলতেছেন ভেরিয়েবল কস্ট আছে, ফিক্সড কস্ট আছে। বেসিক্যালি এখানে আরো একটা কস্ট কনসেপ্ট আসবে, এটার নাম হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। কিছুক্ষণ আগে কেউ একজন বলছিল যে সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট অথবা এটাকে বলা হয়ে থাকে মিক্সড কস্ট। কোন বইতে লেখা আছে মিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট। মানে এটা কোনটা? ওই কস্টটাই যার মধ্যে ভেরিয়েবল এবং ফিক্সড দুটো এলিমেন্টই বিদ্যমান, খরচটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। যেমন আমরা বলতে পারি বিদ্যুৎ বিলের ক্ষেত্রে দেখেন, আপনাদের কাছে একটা স্যাংশন লোড থাকে, সে আমি যদি বিদ্যুৎ ইউজ না করে থাকি, আমাকে মিটার রেন্ট দিতে হবে, আমাকে লাইন খরচ দিতে হবে, আমাকে একটা স্যাংশন লোড ধরা হয়েছে, সেটা আমাকে বিয়ার করতে হবে। তাহলে যে আমরা সাধারণত জানি কি, আমরা ইউজুয়ালি জানি হচ্ছে যে কি আমার আমি যদি বিদ্যুৎ কনজাম্পশন করি বা আমি যদি খরচ করি, সেক্ষেত্রে এটা ভেরিয়েবল কস্ট অনুসারে বাড়তে থাকার কথা, আর যদি আমি না করি না আসার কথা। কিন্তু দেখা যায় যে কি এরকম অনেকগুলো খরচের এলিমেন্ট আছে, আপনাকে এই টাকাটা ফিক্সড, এরপরে যদি আপনি যা ইউজ করবেন তার উপর আপনার নতুন করে বিল আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে এই ধরনের নেচারের খরচগুলোই বেসিক্যালি হয় মিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট। স্যার, এই স্লাইডের কন্টেন্ট গুলো কোন বইটা ফলো করলে ভালো হবে ডিটেইলসে পড়ার জন্য? আমি সাধারণত আপনাদেরকে সাজেস্ট করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কনসেপ্টের জন্য, বেসিক কনসেপ্টের জন্য অলওয়েজ গ্যারিসনের বইটা ইউজ করবেন। গ্যারিসনের বইয়ের লেখাগুলো হচ্ছে বাংলা লেখা, মানে আপনি বাংলা পড়লে যেভাবে বুঝেন ওই বইটা পড়লে ঠিক একই রকম ভাবে পড়বেন, কারণ ওই বইটা পড়তে গেলে আপনাকে কোনোদিন ডিকশনারি দেখতে হবে না, কারণ সব লাইন সবগুলো আপনি শব্দ সঠিকভাবে বুঝতে পারবেন এবং সহজ সরল সঠিক ভাষায় মানে প্রাঞ্জল ভাষায় এটা লেখা হয়েছে। যার কারণে আমি সাজেস্ট করবো যে প্রথমেই যে কোনো কনসেপ্ট নেওয়ার ক্ষেত্রে গ্যারিসনটা ফলো করবেন। গ্যারিসনটা ফলো করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনি হর্নগেনের বই ফলো করতে পারেন, গ্যারিসন, হর্নগেনের বই। এরপরে আরো যদি কোনো বই থাকে বাজারে অ্যাভেলেবল সেগুলো ফলো করতে পারেন, বাট গ্যারিসনটা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের হাতে আরো 14-15 মিনিট সময় আছে, আমরা মিন টাইম কারো যদি কনসেপ্ট থাকে জানার বিষয় থাকে আমরা আলাপ করতে পারি। স্যার গত ক্লাসে যে পড়াইছিলেন যে রিঅ্যারেঞ্জিং যেটা পড়াইছিলেন স্যার,
প্রসেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এগুলো স্যার কোন বই থেকে পড়া যায় এগুলো, নাকি নেট থেকে পড়তে হবে স্যার? এটা আসলে খুব ইম্পর্টেন্ট না। আমি গ্যারিসনের বই পড়াইলাম, আমি আপনাদেরকে সবসময় গ্যারিসনের বইটাই ফলো করব। যদি না পেয়ে থাকি আমি অন্য জায়গায় খুঁজতে যাই আর কি, কারণ বেসিক জিনিস শেখানোর জন্য গ্যারিসনের বইটাই আমি ফলো করি। গ্যারিসনের বইটাই আপনি ফলো করবেন। আর প্রসেস রি-ইঞ্জিনিয়ারের জন্য যদি আরো বেশি পড়তে চান তাহলে সেক্ষেত্রে অপারেশন সায়েন্সের কিছু বই টই আছে, সেগুলো হয়তো ফলো করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের ওগুলো দরকার নেই, এই লেভেলের জন্য দরকার নেই। যে প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কি বোঝার জন্য আপনার যদি আরো বই পড়তে হয় তাহলে সেটা আসলে মানে আরো মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বইটাই পড়তে পারেন আর কি। স্যার আপনার এই হ্যান্ডআউট কি আমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাব? পেয়ে যাবেন। এই যে আমি ক্লাস শেষ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিব, জি আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকবার একটু বলবেন যে কোন বইটা ফলো করবো? আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। সব সময় গ্যারিসনের বইটা, সব সময় গ্যারিসনের বইটা পড়বেন। যখন যে চ্যাপ্টার পড়েন গ্যারিসনের বইটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে ফেলবেন, একবার পড়ে বলবেন, দেখবেন যে আপনার কনসেপ্টের 80% ক্লিয়ার হয়ে গেছে। জি স্যার, ওকে। আচ্ছা, জাহাঙ্গীর আলম সাহেব লিখলেন আমার কথা শুনতে পাচ্ছেন না। জাহাঙ্গীর সাহেব কি আছেন আপনি? স্যার এইটা আমাদের এই চ্যাট গ্রুপে দিয়ে দিলে একটু ভালো হয়। কোথায় দিয়ে দিলে? এই যে এখানে চ্যাট গ্রুপে, জুমের চ্যাট গ্রুপ। আমি চেষ্টা করতেছি একটু স্যার হোয়াটসঅ্যাপে দিব, কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা, সেখানেও দিব এখানেও দিব, দুই জায়গায় দিব। হ্যালো, অ্যাসাইনমেন্ট লেখার জন্য কি কোনো নিয়ম কানুন আছে? আমি এক্স্যাক্টলি জানি না, কারণ আমি কখনো অ্যাসাইনমেন্ট দেই না, সবসময় রেগুলার ক্লাস করতাম। নিয়ম হচ্ছে যে আমি যতটুকু জানি আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্নগুলো সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলোকে আপনাকে বাসায় লিখে একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখে জমা দিতে হয়। আর কোনো আনুষ্ঠানিকতা নাই আমার মনে হয়। আমি আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আর আসে নাই মনে হয় এখনো। আসলে আমার এখান থেকে তো সেন্ড দেখাচ্ছে। ওই যে কেউ একজন লিখলো থ্যাংক ইউ স্যার, মানে পেয়েছেন। যারা মোবাইলে আছে তারা স্যার দেখতে পারবে না, যারা ল্যাপটপ থেকে জুম ওপেন করছে জাস্ট তারাই পাবে ফাইলটা। না, মোবাইলেও পাওয়ার কথা। মোবাইলের ওই যে মোবাইলে আমি পাচ্ছি না স্যার। থ্যাংক ইউ স্যার দেখেছি কিন্তু মোবাইলে পাওয়া যাবে না। স্যার থ্যাংক ইউ ঠিক স্যার আছে, দেখতেছি কিন্তু মোবাইলে পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, না পাইলে তো অসুবিধা নাই, আপনি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে ফেলবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার। হ্যাঁ দিয়ে দিব, আমি এই যে ক্লাসটা শেষ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ইনশাআল্লাহ। স্যার চ্যাপ্টার 1টা কি পাওয়া যাবে? হ্যাঁ স্যার চ্যাপ্টার 1টা কি পাওয়া যাবে? চ্যাপ্টার 1টা বুঝতে পারিনি। জি স্যার, চ্যাপ্টার 1 কথা বলছি স্যার। পাবেন 1টা আমি পাঠিয়েছি, আবার দরকার হলে পাঠাবো। প্লিজ স্যার একটু আজকের জন্য স্যার এটা ভালো হয় কি, মানে যদি মানে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে যদি কোনো গুগল ড্রাইভ দিয়ে মানে করে দেওয়া হয়, লিংকটা শেয়ার করে দেওয়া হয়, আমরা স্যার এটা করলে ভালো হয়। এটা আসলে আমি তো সময় পাই কম। আমার এর আগের সেশনের ক্লাসে কিন্তু স্টুডেন্টরা মিলে গুগল ড্রাইভটা ওনারা তৈরি করেছিলেন, সেখানে ওরা শেয়ার করে দিত। আমাদের যে বই করতে হবে বা বইটই যদি থাকে মানে সফট কপি থাকে, সেগুলো আমি শেয়ার করে দিতে পারি। আপনারা যদি নিজেরা গ্রুপটা করে নেন তাহলে হয়তো আমি শেয়ার করে দিতে পারবো গুগল ড্রাইভে। জি স্যার, আমরা স্যার আমাদের নিজেদেরই তো এটা গ্রুপ, ঠিক আছে স্যার। এখন যদি গুগল ড্রাইভটা করে দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে মানে আমরা একসাথে হচ্ছে সবকিছু, আপনারা নিজেরা একটা করে আমাকে একটু লিংক পাঠাইয়েন, তাহলে হয়তো আমি এর পরবর্তীতে আপনি যেটার সাথে অ্যাড আছেন স্যার, মানে এই যে GE20 ওইটাতেই স্যার মানে ওইটাতেই আমরা সবাই হয় অ্যাড আছে আর কি। মানে গত সেশনে যে ইয়াটা করা হয়েছিল সেখানেই আপনারা অ্যাড আছেন? না স্যার। স্যার আপনি এখন আমাকে লিংকটা পাঠান স্যার, প্লিজ স্যার। আপনি এখন যে হোয়াটসঅ্যাপে স্যার ইয়েটা আপলোড করে দিলেন আপনার স্লাইডটা, ওই গ্রুপেই আমরা সবাই আছি। ওই গ্রুপে আমরা সবাই আছি স্যার, আপনি চাইলে হচ্ছে ওইখানে সবকিছু একসাথে দিয়ে দিতে পারেন স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে যদি সব আর গুগল ড্রাইভে, কারণ আমার জিনিসগুলো তো আপডেট করে করে আমি দিব, তো আমার বেটার হচ্ছে যদি আপনাদের কোনো গুগল ড্রাইভ আপনারা করে থাকেন যেখানে সবাইকে ইনক্লুড করবেন, ওই ইয়েটা আমাকে শেয়ার করলেও আমি দিয়ে দিতে পারি, অথবা আমি এখানে দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সেখান থেকে আপনারা নিয়ে কেউ একজন শেয়ার করে দিলেন। জি স্যার, সেটা ভালো হয় এখন স্যার। যেটা দিলেন এখানে দিলে আমরা সবাই পেয়ে যাবো স্যার। ঠিক। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার প্রিভিয়াস ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতে পারি না, ওই ক্লাসগুলোর ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পেতে পারি? ভিডিও রেকর্ডের ক্ষেত্রে আইসিএম এর সাথে যোগাযোগ করতে হবে। আমার এখানে রেকর্ডটা থাকে না। আমি দেখলাম যে কেউ একজন আমাদের কোনো স্টুডেন্ট মনে হয় এটা রেকর্ড করতেছিলেন, তার কাছেও থাকতে পারে। জি স্যার, অলরেডি এটা হচ্ছে যে গুগল ড্রাইভে আপনারা যদি ওইগুলো আপলোড করে দেন, যা যার মতো করে সে দেখে ফেলতে পারে আর কি। ওকে স্যার। স্যার আমরা যে মানে কয়েকটা ক্লাসে যে অ্যাটেন্ড করতে পারি না, সেক্ষেত্রে তো স্যার আমাদের মনে হয় এটা কি ওই ক্লাসগুলো তো কাউন্ট হবে না, ওই ক্লাসগুলো কাউন্ট হবে না, কারণ যদি সিস্টেমের গোলযোগের কারণে কোনো ক্লাস না হয়ে থাকে সেটা তো আর ক্লাস হচ্ছে না। না স্যার, না স্যার, এখানে প্রবলেম এটা না স্যার। স্যার প্রবলেম এটা না স্যার, এটা আমরা জয়েন দিতে অনেক কষ্ট হয়, আর জয়েন দেওয়ার পরে আবার ডিসকানেক্ট হয়ে যায়, আবার আধা ঘন্টা চেষ্টা করে জয়েন দিতে হয়, এগুলাই প্রবলেম আমাদের স্যার। আমাদের মেইন প্রবলেম স্যার এগুলাই স্যার। স্যার ক্লাসের সময় শেষ হয়ে গেছে স্যার। ক্লাসের সময় শেষ? জি স্যার, সেকেন্ড ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে আজকের মতো ক্লাসটা শেষ করব। আশা করি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে নেক্সট ক্লাসে আমার সাথে আলাপ করে নেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। জান্নাতুল ফেরদৌস, আপনি নেক্সট ক্লাসে প্রশ্ন করেন, আমাকে আইসিএম থেকে বলা হয়েছে আর কি। জান্নাতুল ফেরদৌস আছেন আপনি? না, এমনিতে মনে হয় হ্যান্ড রেজ করলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা লিভ করি, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।